ইলেকট্রনিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স, এই শব্দগুলা খুবই অ্যাট্রাকটিভ, খুবই সায়েন্টিফিক, এবং এই অধ্যায়টাতে ভালো করে বুঝতে গেলে একটু অন্যভাবে এই ফিজিক্সের টেস্টটাকে নিতে হবে। এর আগের যে ফিজিক্সগুলো ছিল জেনারেল ফিজিক্সে আমরা গতি, বল, তাপ, আলো, শব্দ এবং স্থির তড়িৎ, চলতড়িৎ পড়েছি। এই জিনিসগুলো পড়ার সময় এসএসসি লেভেলটাতে যে জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে বা যতটুকু ব্যাখ্যা করা হয়েছে, আমি সবসময় প্রত্যেকটা লেকচারের ক্ষেত্রেই লেভেল শব্দটা বলি। এটারও ব্যাখ্যা দিয়েছি যে সিলেবাসে মানে এসএসসি, জেএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি কোন অংশটুকুকে কতটুকু পড়া হবে তার একটা সীমানা বইয়ের মধ্যে আছে, কিন্তু একটা স্টুডেন্ট চাইলে তার অনেক বেশি পড়তে পারে। যেমন এর আগে গতিতে মানে এই অধ্যায়গুলোর আগের অধ্যায়গুলোর যদি আমরা একটু খেয়াল করি, গতি অধ্যায়ে বল, চাপের ক্ষেত্রে, তাপের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে, চলতড়িৎ, স্থিরতড়িতের ক্ষেত্রে ছোট করে ব্যাখ্যা করা সম্ভব ছিল। কিন্তু এই অধ্যায়ের আমি নিজেও জানি না যে এখানে আসলে কতগুলা সিরিয়াল মানে সিরিজ লাগবে বা কতগুলো টিউটোরিয়াল লাগবে। আমি আপাত দৃষ্টিতে বা এই মুহূর্তে জাস্ট এই ভিডিওটার সামনে বলছি, কয়েকটা জিনিস চিন্তা করেছি। এই টিউটোরিয়ালটাতে আমি শুধুমাত্র এই দুইটা জিনিসকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা এবং আলফা, বিটা, গামা রে। বেসিক্যালি আমি এখানে টোটাল 11টা কন্টেন্ট লিখেছি এই অধ্যায়ের আদলে। একটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি কি এটাকেই যদি ব্যাখ্যা করা হয় তাহলে 2 আওয়ার্সের একটা টিউটোরিয়াল প্রাইমারি লেভেলে হতে পারে। বাট এসএসসি লেভেলে আমি একটু করে জাস্ট এগুলাকে ইনফর্ম করার চেষ্টা করব যে হোয়াট আর দোজ অ্যাকচুয়ালি ইন শর্টার লেভেল। আলফা, বিটা, গামা জিনিসটা কি, এই রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলো কি কি সেগুলোকে একটু চিন্তা করতে হবে। অর্ধায়ু, এইটা নিয়ে একটা আলাদা একটা টিউটোরিয়াল থাকবে। হোয়াট অ্যাবাউট হাফ লাইফ, যদিও বিষয়টা সহজ হিসাবে চিন্তা করা যেতে পারে, তারপরে কিছু এক্সাম্পল হিসাবে এটাকে একটা আলাদা ভিডিও বানানো যাবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সের ক্রম বিকাশ। এই জিনিসটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল একটা মানে হিস্ট্রি আছে এই পুরো জিনিসটার মধ্যে। কিভাবে ভ্যাকিউম টিউব আবিষ্কার হয়েছে, কিভাবে ট্রানজিস্টর আসলো, কিভাবে ইন্টিগ্রেটেড সার্কিটটা আসছে, মানে এগুলো হচ্ছে একটা বৈপ্লবিক একটা ইনভেনশন ওয়ার্ল্ড ফিজিক্সের হিস্ট্রিতে। এরপরে আইসি কে আমরা একটু পড়বো, দ্যাট ইজ ইন্টিগ্রেটেড সার্কিট। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা আবার আরেক ধরনের টেস্ট। আমরা অ্যানালগ এন্ড ডিজিটাল শব্দটার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ডেসিমাল ব্যবহার করি, কিন্তু এখানে এসে এই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এসে আমরা বাইনারি নাম্বারসটাকে একটু বুঝতে হবে, এটা আছে এখানে। এরপরে আরেকটা রেভলিউশন, মানে প্রত্যেকটা টপিক এক একটা রেভলিউশন, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর নিয়ে পড়তে হবে, এখানে আমরা স্টাডি করব সিলিকন নিয়ে, তারপরও জার্মেনিয়াম আছে। সিলিকন নিয়ে স্টাডি করার মানে এখানে হয়তো 3টা ক্লাস হতে পারে যে হোয়াট অ্যাবাউট দ্য সেমিকন্ডাক্টরস, সেখানে কিভাবে ডোপিং করা হয়, ডোপিং করার ফলে সেই অর্ধপরিবাহীর পরিবাহকত্ব কিভাবে বৃদ্ধি পায়, সেইখানে ইলেকট্রনিক্স বা ফিজিক্সের পৃথিবীটাতে চেঞ্জ আসলো কিভাবে, কিভাবে আগের এত বড় বড় পিসি এখন এত ছোট ছোট চিপসে পরিণত হয়েছে, কেন আগের 128 এমবি মেমোরি কার্ডটা এখন এই 1 টেরাবাইটের ছোট একটা মেমোরি কার্ডে পরিণত হয়েছে, হাউ কাম। এই জিনিসগুলোর অ্যান্সারের কিছু কিছু উত্তর খুঁজে পাওয়া যাবে এগুলো পড়ার ক্ষেত্রে। What about diode? What about triode? These are very important things. Diode হচ্ছে শব্দ মানে এখানে আসলে ব্যাখ্যা করব না, বলে দিচ্ছি যে ডায়োড হচ্ছে দুইটা অর্ধপরিবাহীকে পাশাপাশি জোড়া লাগানো। এখন প্রশ্ন হচ্ছে দুইটা অর্ধপরিবাহী কি জিনিস? হোয়াট অ্যাবাউট এন টাইপ এন্ড হোয়াট অ্যাবাউট পি টাইপ? ইটস অল অ্যাবাউট নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর এন্ড পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। দুইটাকে যখন অ্যাড করে দিব, দেয়ার আর লট অফ স্টোরি। এই দুইটাকে যখন অ্যাড করে দিব, দুইটা জিনিস মিলে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে বা রেকটিফায়ার হিসেবে কাজ করবে। অ্যাকচুয়ালি রেকটিফায়ার হিসেবে কাজ করে। এখন এখানে ফরওয়ার্ড বায়াস আছে, ব্যাকওয়ার্ড বায়াস আছে, এগুলাকে ব্যাখ্যা করতে হবে। ডায়োডে কিভাবে ইলেকট্রনটা ফ্লো হয়, কিভাবে হোল সৃষ্টি হয়, কিভাবে নেগেটিভ হয়, দিস আর দ্য ইস্যুস। ট্রায়োড, এটা তো আরেকটা আবিষ্কার। এই ট্রায়োডের ফলেই হচ্ছে ট্রানজিস্টরের সেই সূচনাটা হয়। ট্রানজিস্টরটা নিয়ে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। 3টা অংশ থাকে, এই 3টা অংশ দিয়ে কিভাবে ইলেকট্রনের ফ্লোটা কন্টিনিউয়াসলি চলছে সেটার ব্যাখ্যা থাকবে এখানে। এরপরে
নিউ একটা জিনিস, যদি এটা নিয়ে একটা আলাদা বই তোমরা পড়ো, দ্যাট ইজ আইসিটি, তবে এইখানে আইসিটির টেস্টটা একটু ডিফারেন্ট। এখানে পড়তে হয় যে কিভাবে রেডিওতে আমরা শব্দ শুনি, বা রেডিওতে আমরা কিভাবে কথা শুনি, আমরা কিভাবে টেলিভিশনে কোনো মুভি দেখি, এটা কিভাবে আমাদেরকে দেখাচ্ছে, এটার ইলেকট্রনিক্সের দিকে যদি চিন্তা করি তাহলে এটাকে একটু ভিতরে ঢুকে টেলিভিশনের স্ট্রাকচারটাকে চিন্তা করতে হবে, কিভাবে বিদ্যুৎ শক্তিটা আলো এবং শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে। সো আইসিটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে যেই সকল টেকনোলজি বা প্রযুক্তি আমাদের এখনকার ওয়ার্ল্ডে আমরা ব্যবহার করছি, সেগুলা কিভাবে কাজ করে, দিস ইজ দ্য কোয়েশ্চেন্স, এবং সেটার অ্যান্সার খুঁজতে হবে এখানে। রেডিও কিভাবে কাজ করে, টিভি কিভাবে কাজ করে, মাইক্রোফোনে আমরা যখন কথা বলি সেই শব্দটাকে সে কিভাবে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিভাবে মাইক্রোফোন দিয়ে কথা বলে সে সাউন্ডটা মানে অ্যাম্পলিফাইং হচ্ছে বা বিবর্ধিত হচ্ছে, সেক্ষেত্রে মডুলেশনটা কি, ডিমডুলেশনটা কি, কোডিং কি, ডিকোডিং কি, তারপর হচ্ছে টেলিফোনের ক্ষেত্রে, ফ্যাক্সের ক্ষেত্রে, এরপর হচ্ছে ইন্টারনেট অ্যান্ড ইমেল। মানে এগুলো এক একটা আসলে এক একটা পৃথিবীর মতো। সো পুরা এই টপিক একটা লেকচারে আপলোড করার সাধ্য আমার নাই। আমি চেষ্টা করব একটু ভেঙে ভেঙে আপলোড করার, কারণ আমার এই স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব এসএসসি লেভেলে একটু ব্যাখ্যা করার চেষ্টা করা যেতে পারে। যদি আমি স্টার্ট করি রেডিও অ্যাক্টিভিটি শব্দটা দিয়ে, আমি এখানে তিনজন বিজ্ঞানীর নাম লিখেছি, এদের ব্যাখ্যাটা আসছি পরে, একটু পরে। শব্দটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। শব্দটার মধ্যে দুইটা অংশ না, রেডিও। রেডিও শব্দটাকে আমরা একটু বর্ধিত করি, শব্দটা হবে রেডিয়েশন। রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। বিকিরণ কথাটার আবার একটু যদি ব্যুৎপত্তিগত অর্থ চিন্তা করি, মানে আলোর মতো করে নিঃসৃত হওয়া। এখন এই বিকিরণটা কার কাছ থেকে হবে? এখানে একটা অ্যাক্টিভিটির কথা লেখা আছে। অ্যাক্টিভিটি মানে হচ্ছে এখানে একটা কোনো একটা কাজ হচ্ছে। সো এই রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা আসলে কি, এই জিনিসটাকে বুঝতে গেলে একটু পিছনে যাইতে হবে, অনেকখানি পিছনে। সালটা হচ্ছে 1895। 1895 সালে সায়েন্টিস্ট উলোহলেম রন্টজেন তিনি দেখলেন একটা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন যদি কোনো মেটালকে আঘাত করে, সেখান থেকে একটা অজানা তরঙ্গের রশ্মি বিকিরিত হয়, এবং সেই আবিষ্কারের ফলে তিনি নাম দিলেন, এটার নাম হচ্ছে রন্টজেন রশ্মি, যেটা হচ্ছে এক্স রে। এটা আরেকটা থাকবে এই টিউটোরিয়ালটাতে, মানে এই ভিডিও সিরিজের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 13, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স নামে একটা প্লেলিস্ট থাকবে, যেখানে আমি যতটুকু বলেছি ইনশাল্লাহ এতগুলা টিউটোরিয়াল থাকতে পারে এসএসসি লেভেলেই, যদি এগুলাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। তাহলে তেজস্ক্রিয়তার আবিষ্কারটা 1895 সালে যখন এক্স রে আবিষ্কার হইল, মানে রন্টজেন রশ্মি আবিষ্কার হইল, তার ঠিক 3 মাস পরে 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল তিনি দেখলেন যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার 82-র বেশি, সেই সকল মৌলের নিউক্লিয়াসগুলা একটু আনস্টেবল হয়, এবং এই আনস্টেবিলিটি থেকে স্টেবল হওয়ার ক্ষেত্রে ওই সকল ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে রেডিয়েশন হয়, এবং সেই রেডিয়েশনটা হচ্ছে 3 ধরনের রেডিয়েশন বেসড অন দ্য নেচার। একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে বিটা, এবং থার্ড ওয়ান হচ্ছে গামা। এই 3টা জিনিসকে আমাদের একটু পড়তে হবে। সো রেডিয়েশন শব্দটার বাংলা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তাহলে রেডিও অ্যাক্টিভিটির সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে কোনো ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। দিস ইজ ভেরি প্রিলিমিনারি স্টেজে ডেফিনেশন দেওয়া যেতে পারে, দিস ইজ রেডিও অ্যাক্টিভিটি। এখন যদি আমরা একটু স্টাডি করি যে এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার এই 3টা রশ্মির নেচারটা কেমন, তাহলে মনে রাখতে হবে এই আলফা রশ্মিটা অ্যাকচুয়ালি একটা হিলিয়াম নিউক্লিয়াস। তো একটা হিলিয়ামের মধ্যে কি থাকে? আচ্ছা, এইটাকে আবার একটু ব্যাখ্যা করার আগে বলে নেই, আমরা জানি যে পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যেটাকে আমরা পরমাণু হিসেবে বা অ্যাটম হিসেবে জানি, সেই অ্যাটমের চারপাশে কিন্তু কি থাকে? ইলেকট্রন কিন্তু ঘোরে।
তো এই যে এখান থেকে কিন্তু ইলেকট্রন ঘুরছে, এটা একটা 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে। এবং মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসে কিন্তু বেসিক্যালি দুইটা স্থায়ী কণিকা থাকে, পার্মানেন্ট পার্টিকেল। এবং এরা হচ্ছে অ্যাকচুয়ালি এই কালারটা হচ্ছে ধরো নিউট্রন, আর এই কালারটা ধরো হচ্ছে প্রোটন। এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন থাকে, প্রোটন থাকে, এটা আমরা জানি, আমরা কেমিস্ট্রিতে পড়েছি। আর এই যে অরবিটের ধারণাটা আমরা পেয়েছিলাম নিলস বোরের 1913 সালের মডেল থেকে, যে তিনি বলেছিলেন, অনেক সায়েন্টিস্ট অনেকভাবে ব্যাখ্যা করেছে, অনেক কিছু আমাদেরকে দিয়েছে। সো ওই নিলস বোর যখন এক্সপ্লেইন করেছিলেন যে এই অনুমোদিত বৃত্তাকার, দিস ইজ সার্কুলার, কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, সুতরাং আমরা ইলেকট্রনগুলো হচ্ছে এখানে আবর্তন করছে। সো দিস আর দ্য ইলেকট্রন। আবার ইলেকট্রনের সংখ্যাও কিন্তু আমরা জানি বেসড অন দ্য কোয়ান্টাম নাম্বারস, যে ফার্স্ট শেলটা হচ্ছে কে শেল, যেখানে 2টা ইলেকট্রন থাকবে, এবং কেন 2টা থাকে তারও রিজন আছে। পরের শেলটা হচ্ছে এল শেল, যেখানে 8টা ইলেকট্রন থাকে, বিকজ আমরা 2n² সূত্রটাকে জানি। সো n ইজ দ্য নাম্বার অফ শেল। এখন সেখানে আবার একটু ডিফারেন্ট ব্যাখ্যা, এখানে একটু চিন্তা করি, এইখানে যে প্রোটন আর নিউট্রন থাকে, we all know that proton are positive charged but neutron are neutral. Neutron are neutral, but the proton are positive charged. Now we need to think যে প্রোটন যেহেতু পজিটিভ চার্জড হয়, and from the basic we know that the similar type charged repulse each other, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলা কিভাবে একজন আরেকজনের সাথে আটকে আছে? এরা তো একজন আরেকজনকে একেবারে বিকর্ষণ করে ফেটে যাওয়ার কথা ছিল, বিকজ প্রোটনস আর পজিটিভ চার্জড, এবং তারা একসাথে এরকম গোল্লা হয়ে মুড়ির যে মোয়া বানানো হয় না, মোয়া, বাঙালি হিসেবে আমাদের মোয়া চেনা উচিত। মোয়া বানানো হতো মুড়িকে মানে এই যে কি জানো, গুড় দিয়ে মোয়া বানায় গোল গোল করে বানানো হইতো, সেখানে মুড়িগুলা যেভাবে লেগে থাকে না পাশাপাশি, এরা কিন্তু সেভাবে লেগে আছে। এই লেগে থাকার পেছনে যে মৌলিক বলটা দায়ী, তার নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটাকে বাংলায় বলা হয় সবল নিউক্লিয় বল। তাহলে এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের ব্যাপার স্যাপার। তো এখন এই সবল নিউক্লিয় বলের কারণে প্রোটনস গুলা কিন্তু অ্যাটাচড হয়ে আছে পরস্পরের সাথে, এবং এটার পিছনে আরো একটা রিজন হচ্ছে, এখানে হচ্ছে নিউট্রন গুলা আছে, কারণ নিউট্রন গুলা হচ্ছে নিউট্রাল, এন্ড দ্যাট ইজ দ্য রিজন। এই সবল নিউক্লিয় বলের কারণে এর ভিতরে হচ্ছে প্রোটন আর ইলেকট্রন একেবারে পাশাপাশি লেগে আছে। এবং দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, দ্য রেডিয়াস অফ আ নিউক্লিয়াস, এই যে এইটার যে নিউক্লিয়াস এবং এর যে ব্যাস, তার ব্যাসের চেয়ে এই যে পরমাণুর যে ব্যাস, এটা অনেক বড়, অনেক বড়। এবং আমরা জানি যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, বাট দিস ইজ অলসো ইম্পর্টেন্ট টু নো দ্য mass of the nucleus, the mass of the whole atom actually eccentric to the nucleus, because ইলেকট্রনের ভর প্রোটনের বা নিউট্রনের ভরের তুলনায় 1836 ভাগের 1 ভাগ। মানে আমি যদি mass of proton or neutron চিন্তা করি, this is actually the mass of electron into 1836 approximately, কারণ আমরা জানি যে mass of electron হচ্ছে 9.11 into 10 to the power minus 31 kg, এবং ইলেকট্রনের যে আধান, সে আধান হচ্ছে -1.6 into 10 to the power minus 19 কুলম। ইন দ্যাট কেস প্রোটনের আধান হচ্ছে +1.6 into 10 to the power minus 19 coulomb. It means the charge of proton and the charge of electron are same but straightly opposite. কারণ আমরা জানি আধান মানে হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম, এবং চার্জ দুই ধরনের হতে পারে।
তো এখন আমরা জানি একটা পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। তো এখন সমান সংখ্যক প্রোটন আর ইলেকট্রন যদি একটা পরমাণুতে থাকে, তো ইলেকট্রন তো ঘুরতেছে, কিন্তু প্রোটন কিভাবে একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে? এই আবদ্ধ হওয়ার রিজনটা হচ্ছে এটা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং এই কারণে এরা যখন এখানে আটকে থাকে, এই নাম্বারটা কত, যেমন হাইড্রোজেনের একটা প্রোটন একটা নিউট্রন, হিলিয়ামের দুইটা প্রোটন দুইটা নিউট্রন, কার্বনের 6টা প্রোটন 6টা নিউট্রন। আবার যাদের আইসোটোপ আছে তাদের আবার হিসাব আলাদা। কেন হিসাব আলাদা? কারণ আইসোটোপ থাকলে প্রোটন সংখ্যা সমান থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যাও চেঞ্জ হতে থাকে। নিউট্রন সংখ্যা চেঞ্জ হতে থাকলে ভর সংখ্যাও চেঞ্জ হতে থাকে। আর আমরা জানি ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মিলিত সংখ্যা, যাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। এগুলো কিন্তু কেমিস্ট্রিতে তোমরা পরমাণুর পরিচিতিতে পড়েছো, এগুলো কমন বেসিক। এখানে এসে একটু আপগ্রেড হইতে হবে চিন্তাটার সাথে, যে আরো কি হইতে পারে। যখন এই প্রোটন সংখ্যাটা যখন 82-র বেশি হয়ে যায়, প্রোটন নাম্বারটা যখন ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন 82 হয়, তখন এই নিউক্লিয়াসের ভিতরে একটা অস্থিতিশীলতা কাজ করে, যা আনস্টেবিলিটি কাজ করে। তো যখনই আনস্টেবল হয় সে, তখন স্টেবল হওয়ার জন্য এখান থেকে রশ্মি বিকিরিত হতে থাকে। এবং এ কারণে 82 এর ওপরে পারমাণবিক সংখ্যার ওপরের মৌলগুলা, যেমন হচ্ছে রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটাল। বিকজ এরা এত বেশি আনস্টেবল যে ওদের নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলো একটা শক্তি বিকিরণ করার জন্য অলওয়েজ রেডি থাকে, অ্যান্ড দ্যাট রিঅ্যাকশন ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন। দ্য মেইন ওয়ার্ড নিউক্লিয়ার ফিশন, এই শব্দটা মনে রাখতে হবে। নিউক্লিয়ার ফিশন, শব্দটা ফিশন, or again another word is nuclear fusion. ফিউশন মিন্স কি? এখন ফিশন আর ফিউশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কিরকম পার্থক্য? আমি যদি একটু ব্যাখ্যা করি, যে ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর ফিউশন মানে হচ্ছে যুক্ত হওয়া। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফিশন হবে, মানে ভেঙে যাবে। এখন এই ভেঙে গেলে এইখানে মনে রাখতে হবে ভর এবং শক্তির একটা সূত্র আছে, যেটা খুবই খুবই মানে কি বলবো, একটা বিখ্যাত সূত্র। সেটা হচ্ছে E equals to mc square. This is pretty good. এই যে E equals to mc square, এই জিনিসটা হচ্ছে শক্তির সাথে ভরের সম্পর্ক, যেখানে c হচ্ছে আলোর বেগ, m হচ্ছে ভর, এবং E হচ্ছে এই যে শক্তিটা খোয়া যাচ্ছে সেই শক্তিটা। এখন এখানে আরেকটু ব্যাখ্যা আছে, একটু না অনেক ব্যাখ্যা, কিন্তু সেইখানে আমি এই মুহূর্তে যাব না, এটাকে একটু মানে অমিট রাখতে হবে, পরের এক্সপ্লেনেশনে আসবে। তো এখান থেকে যখন প্রোটন ভেঙে যায়, বা প্রোটনগুলো যখন আর স্থিতিশীল হওয়ার জন্য সে রেডিয়েট হতে থাকে, এই রেডিয়েশনটা হচ্ছে 3 ধরনের প্রধানত। একটা হচ্ছে আলফা, বিটা অ্যান্ড গামা। নাও থিংক অ্যাবাউট আলফা। আলফা রশ্মিটা কি? আসলে এটা অ্যাকচুয়ালি রশ্মি না, কিন্তু আলফা পার্টিকেল বা আলফা কণা, যেটা হচ্ছে একটা নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? হিলিয়াম নিউক্লিয়াস। তো এখন আমরা কি জানি, হিলিয়াম যেটা, হিলিয়ামের প্রোটন কয়টা? 2টা। উই নো ইট, 2টা প্রোটন 2টা নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন মিলে 2 আর 2 কত হলো? 4। তাহলে 4 হচ্ছে ওর ভর সংখ্যা। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার আলফা পার্টিকেল। সুতরাং আলফা পার্টিকেল হচ্ছে 4 2 হিলিয়াম, ইউ শুড রিমেম্বার। আর বিটাটা কি জিনিস? বিটা পার্টিকেলটা হচ্ছে, দিস ইজ প্রিটি গুড থিং, যে পরমাণুর ভিতরে কিন্তু নিউট্রন থাকে। নিউট্রন থাকে। এই নিউট্রনটা যখন প্রোটনে পরিণত হবে, মাইন্ড ইট, এই নিউট্রনটা যখন প্রোটনে পরিণত হয়ে যাবে, তখন একটা বিটা রশ্মির সৃষ্টি হবে। তোমাদের বইয়ের মধ্যে এই বিক্রিয়াটাকে দেওয়া আছে, এবং তার সাথে একটা অ্যান্টি নিউট্রিনো নামক একটা পদার্থ তৈরি হয়। এইটা একটা
বিশেষ আবিষ্কার অ্যান্টিনিউট্রিনো, যেটা হচ্ছে নিউট্রিনো কণার একটা প্রতিপদার্থ। এই যে নিউট্রন ভেঙে যখন একটা ইলেকট্রন বের হচ্ছে, ইলেকট্রন, এই ইলেকট্রনটাই হচ্ছে বিটা রশ্মি বা বিটা পার্টিকেল। এই ইলেকট্রনটাই বের হচ্ছে এবং এ কারণে এইটাকে 0,1 বিটা বা 0,-1 ইলেকট্রন দিয়ে এক্সপ্রেস করা হয়। দিস ইজ ইলেকট্রন। কেন -1? বিকজ আমরা জানি ইলেকট্রনের কিন্তু কোনো ইলেকট্রন, এটা আবার প্রোটন কি থাকবে, সুতরাং দিস মাস্ট বি 0 and this must be -1. সুতরাং বিটা হচ্ছে ইলেকট্রন, বিটা মানেই হচ্ছে ইলেকট্রন, বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রনের বের হচ্ছে। কারণ কি হচ্ছে, বিটা কিভাবে বিটা সৃষ্টি হচ্ছে, নিউট্রন ভেঙে নিউট্রন যদি প্রোটনে পরিণত হয় তাহলে স্টেবিলাইজ করার জন্য আরেকটা ইলেকট্রন লাগবে, কারণ প্রোটন আর ইলেকট্রন মিলেই হচ্ছে গিয়ে কিন্তু একটা নিউট্রালাইজ সিচুয়েশন তৈরি হবে। সো ইলেকট্রনটাই যখন নিক্ষিপ্ত হবে, দ্যাট ইজ দ্য বিটা পার্টিকেল। আর আলফা পার্টিকেল মানে হচ্ছে একটা হিলিয়াম পার্টিকেল। আর গামা কি জিনিস, গামা হচ্ছে আরেকটা অন্য একটা ব্যাপার। গামা বুঝতে গেলে চিন্তা করতে হবে, আমি আগে একটু বলে নিই, তারপর আমি ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। গামা পার্টিকেলটা হচ্ছে যখন আইসোটোপ, ধরো যে দিস ইজ 14,7 কার্বন, এখন 6 কার্বনের প্রোটন সংখ্যা কত, 6। তো এখন কার্বনের প্রোটন সংখ্যা যদি 6 হয়, কার্বনের যে আইসোটোপ আছে, তো কার্বনের যদি 6 প্রোটন সংখ্যা হয়, 6 নিউট্রন সংখ্যা হয়, তাহলে এটা হবে 12। কার্বনের যদি 6টা প্রোটন আর 7টা নিউট্রন থাকে, তাহলে এটা হবে 13। কার্বনের যদি 6টা প্রোটন আর 8টা নিউট্রন থাকে, তাহলে এটা হবে 14। রাইট? এখন এটা যদি 14 হয়, তাহলে এরা হচ্ছে কার্বনের আইসোটোপ। আমরা কি জানি, আমরা জানি যে একটা পরমাণুকে প্রকাশ করার জন্য নিচে হচ্ছে Z, উপরে হচ্ছে A। A মানে কি, A মানে হচ্ছে ভর সংখ্যা, আর Z মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা। তাহলে এখানে 6 আর 14 এর মধ্যে এই 14টা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এইটা যদি ভাঙে, তাহলে এখান থেকে যদি একটা বিটা রশ্মি বা বিটা পার্টিকেল বের হয়, তাহলে এটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি, এখানে 7, বিকজ 7 - 1 হচ্ছে 6, আর এটা হবে 14, and this must be nitrogen. And the most important thing is, যখন কোনো আইসোটোপের পার্টিকেল থেকে বিটা ডিকে হয়, অর্থাৎ বিটা রশ্মি বের হয়ে যায়, তখন এটা একটা নতুন পদার্থে পরিণত হয়, এবং এটাই হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। রেডিও অ্যাক্টিভিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, বাইরের কোনো প্রয়োগ বা শক্তির ব্যবহার করা দরকার নেই। স্বতঃস্ফূর্তভাবে ঘটে যতক্ষণ পর্যন্ত সেটা নতুন পদার্থে পরিণত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে, এবং এটা হচ্ছে নাইট্রোজেন। কিন্তু এই নাইট্রোজেনটা কিন্তু স্থিতিশীল অবস্থায় নাই, এই নাইট্রোজেনটা হচ্ছে উত্তেজিত অবস্থায়। এই নাইট্রোজেনটা যখন উত্তেজিত অবস্থা থেকে তার গ্রাউন্ড স্টেবল পজিশনে আসতে থাকবে, তখন এই উত্তেজিতটা যখন নরমাল সিচুয়েশনে বা নরমাল নাইট্রোজেন কণিকায় আসবে, তখন সে অ্যাকচুয়ালি সে শক্তিটা বিকিরণ করে, বা যে রশ্মিটা বিকিরণ করে, এটা হচ্ছে গামা রশ্মি। এবং গামা রশ্মিটা হচ্ছে বা গামা বিকিরণটা হচ্ছে, আমরা কিন্তু আলফাকে রশ্মি বলছি না, আলফা হচ্ছে পার্টিকেলস, বিটা পার্টিকেলস, বাট গামা হচ্ছে রশ্মি। কারণ গামা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তরঙ্গ, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। এটা মনে রাখতে হবে। তার মানে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যটা কি, তেজস্ক্রিয়তা কাকে বলে আমি আরেকবার মনে করা দিচ্ছি। তেজস্ক্রিয়তা হচ্ছে ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। সো আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্যটাকে মনে রাখতে হবে। আলফা মানে একটা হিলিয়াম নিউক্লিয়াস, বিটা হচ্ছে একটা ইলেকট্রন, আর গামা হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এইবার এইখানে যতটুকু ব্যাখ্যা করা হয়েছে, এর সাথে
আমরা এখন নতুন করে আলফা বিটা গামার কিছু জিনিসকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি আমি আলফা বিটা গামা রের থেকে কিছু জিনিসকে আমি যদি এভাবে এক্সপ্লেইন করি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিসকে একটু বলে নেই। এই যে একটা কার্বন পরমাণু ছিল যার একটা নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং নিউক্লিয়ন সংখ্যা ছিল, রাইট? সেখান থেকে সে যখন আরেকটা নতুন কোনো পদার্থে পরিণত হচ্ছে, এই টার্মটার নাম মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে ট্রান্সমিউটেশন। শব্দটা হচ্ছে, এটা এখানে লিখি, ট্রান্সমিউটেশন। রিমেম্বার এই টার্মটা। আচ্ছা, এবার ট্রান্সমিউটেশন। এখন ট্রান্সমিউটেশন মানে কি? ট্রান্সমিউটেশন হচ্ছে the change of particles or change of the properties of nucleus radiating some particles. Radiating particles বলতে আমরা জানি আলফা বিটা। এখন আমরা আলফা বিটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কিভাবে এই ঘটনাটা ঘটতেছে। একটু মাথায় রাখতে হবে জিনিসটা। কিভাবে? Think about this is X and this is A and this is Z. এটা কিন্তু হচ্ছে প্রোটন সংখ্যা, এটা কিন্তু হচ্ছে নিউক্লিয়ন বা ভর সংখ্যা। এখন এখান থেকে যখন একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যাবে বা আলফা পার্টিকেল বের হবে, তখন এখানে যে ওয়াইটা উৎপন্ন হবে একটু মনে রাখতে হবে, দিস ইজ এ। তাহলে এইখানে এটা হবে অ্যাকচুয়ালি A-4 এবং এটা যেহেতু 2, তাহলে এইটা হবে Z-2 এবং এই যে নতুন পার্টিকেলটা এটা হচ্ছে Y। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই যে পদার্থটা এটা হচ্ছে মোস্টলি আনস্টেবল এবং এইটা হচ্ছে কম্পারেটিভলি মোর স্টেবল, আর এইটা হচ্ছে আলফা পার্টিকেল। সো এটা হচ্ছে আলফার বিষয়টা। এবং আমি যদি এখন বিটার চিন্তাটা করি তাহলে কিভাবে হবে? থিংক অ্যাবাউট দিস ইজ অ্যানাদার মলিকিউল এবং এইখান থেকে একটা বিটা ডিকে হচ্ছে, মানে হচ্ছে বিটা রশ্মি নির্গত হচ্ছে। তো বিটা রশ্মি হচ্ছে কোনটা? এইটা। এটা যদি নির্গত হয় তাহলে এইখানে যে নতুন মৌলটা হবে সেইখানে তার প্রোটন সংখ্যা হবে Z+1, কারণ এই Z+1 এর সাথে -1 করলে কিন্তু Z থাকবে। তার মানে দিস মাস্ট বি দ্য সিমিলার অর ইকুয়াল। এটা মাথায় রাখতে হবে একটা ইম্পর্টেন্ট হিসাবে। এরপর যদি আমি চিন্তা করি, উপরে কিন্তু এটা 0, সো এখানে এ কোনো চেঞ্জ হবে না, সো দিস মাস্ট বি এ। এই দুইটা জিনিসকে একটু মাথায় রাখতে হবে। এটা বিটা, দ্যাট ইজ বিটা পার্টিকেল, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাকচুয়ালি। আর এক্স হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটাল বা যে পদার্থটা ভাঙছে সেটা যখন ভেঙে ইলেকট্রনটা বের হবে, দিস মাস্ট বি দ্য নিউ পার্টিকেল। এবং এই দুইটা জিনিসকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আলফা পার্টিকেলের ক্ষেত্রে, এটা হচ্ছে বিটা পার্টিকেলের ক্ষেত্রে। এখন এই যে এক্স যে ওয়াই এ পরিণত হলো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সমিউটেশন। ট্রান্সমিউটেশন। এখন আমরা কিছু এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি, যেমন রেডিয়াম। আমরা যদি এক্সাম্পল চিন্তা করি রেডিয়ামের ক্ষেত্রে 226 এবং রেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। এখন রেডিয়াম থেকে যদি আলফা কণা নিঃসৃত হয়, অর্থাৎ 4 হিলিয়াম বের হয়ে যায়, তাহলে 226 থেকে 4 গেলে থাকে 222, দ্যাট মিনস 222। আর 88 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 86। তাহলে এটা কিসে পরিণত হবে? এটা পরিণত হবে রেডনে। রেডন মনে থাকবে। সুতরাং হিলিয়াম পার্টিকেল বের হচ্ছে ফ্রম রেডিয়াম and it's making actually transferring into radon. এখন রেডনটাকে যদি আমি আবার চিন্তা করি
তাহলে 222 এটা হচ্ছে 86 রেডন। এইখান থেকে যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে চিন্তা করতে হবে দিস ইজ হিলিয়াম আলফা পার্টিকেল। এটা যদি বের হয় তাহলে 222 থেকে 4 গেলে থাকে হচ্ছে 218, হ্যাঁ, আর 86 থেকে 2 গেলে থাকে 84। তাহলে এটা কার? এটা হচ্ছে পোলোনিয়ামের মৌল। দিস ইজ পোলোনিয়াম। আমরা যদি আবার পোলোনিয়ামটাকে চিন্তা করি, দ্যাট ইজ 21884 পোলোনিয়াম, সেখান থেকে আলফা পার্টিকেল যদি বের হয় তাহলে যে জিনিসটা থাকবে 218 থেকে 4 গেলে কত থাকে 214, বাট 84 থেকে 2 চলে গেলে কত থাকে 82, দ্যাট ইজ 82, and this is lead. This is the example of transmutation. That means a particle is changing through decaying alpha particle and is producing something new, and this is called the transmutation. আবার যদি আমরা একটু বড় একটা মৌলের কথা চিন্তা করি, যেমন খুবই কমন, সেটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের কথা যদি চিন্তা করি তাহলে 4 কি জিনিসটা দাঁড়াবে, সেটা হচ্ছে 238 কার ইউরেনিয়ামের পারমাণবিক ভর। এটা আমাদের মনে রাখতেই হবে 238। এবং যদি পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, তো এইখান থেকে যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে 238 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 234, 92 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 90। এখন 90 পারমাণবিক সংখ্যা, এটা কার? এটা হচ্ছে থোরিয়ামের। থোরিয়ামে পরিণত হয়েছে। আবার যদি একটু চিন্তা করি জিননের কথা, জিনন এটার পারমাণবিক, এটার ভর সংখ্যা হচ্ছে 152, বাট আমরা যদি জেনন এটা নিষ্ক্রিয় মৌলের মধ্যে আছে, যদি 54 চিন্তা করি জিনন, এবং এইখান থেকে যদি একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়, হিলিয়াম নিউক্লিয়াস যদি বের হয়ে যায় তাহলে এই 152 থেকে 4 গেলে থাকে হচ্ছে 148, আর 54 থেকে 2 গেলে কত থাকে 52, 52। তাহলে এটা কিসে পরিণত হবে? এটা পরিণত হবে টেলুরিয়ামে। টেলুরিয়াম, আচ্ছা এখানে দুইটা টি দিয়ে আসছে নতুন টেলুরিয়াম, আচ্ছা এটাকে পরে ব্যাখ্যা করছি। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ আলফা ডিকে, বা আলফা পার্টিকেল যদি কোনো মৌল থেকে বের হয়ে যায় এই চেঞ্জেস গুলো হবে। জাস্ট থিংক দ্য নাম্বার অফ প্রোটন নাম্বারস would be same if you add 2 here. জাস্ট এখানে যা আছে এই যে 222 আর 4 কত 226, 86 আর 2 কত 88, 218 আর 4 কত 222, 84 আর 2 কত 86। Same thing, just remember the proton numbers only, because 86 radon, 84 polonium, 82 lead, 90 thorium, 52 tellurium. So this is the example of alpha decay. If we just think about the beta decay, তাহলে কি হবে? বিটা ডিকে চিন্তা করতে গেলে, আচ্ছা একবার যদি আমরা চিন্তা করি পোলোনিয়ামকে, এই যে এটা, এখন পোলোনিয়াম কত 218, এটা হচ্ছে 84, তো পোলোনিয়াম থেকে কি বের হবে এখন বিটা, দ্যাট মিন্স 0, এটা হচ্ছে -1। তো এখন এখানে আমরা কি করেছিলাম, এটার সাথে এটা +1 করেছিলাম, তাহলে 84 এখানে কত হবে 85, কারণ 85 থেকে -1 করলে তো 84 হয়, ওই পাশে তো সমান করতে হবে, আর উপরে কত থাকবে 218, তো চেঞ্জ হবেই না। 218 কেন চেঞ্জ হবে? কারণ 218 তো এখানে যা ছিল তো 0। সো দ্য থিং ইজ দ্য পোলোনিয়াম ইজ 84 and this would be astatine, that is astatine. আমি যদি আবার থোরিয়ামের কথা চিন্তা করি, কই থোরিয়াম, এই যে 234 90 থোরিয়াম, তা আমি যদি থোরিয়ামের কথা চিন্তা করি 234 90 থোরিয়াম, এইটার যদি বিটা ডিকে হয় তো 0
মাইনাস 1 বিটা। কি করতে হবে? 90 তাহলে কি হবে? 91। This must be 91 and this would be the same 234 and that would be proactinium, PA, proactinium, proactinium। আমি যদি আবার একটু থ্যালিয়ামের কথা চিন্তা করি, what about thallium? তো এখন এখানে যে 234 এটা কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে যে উপরে এটা নিউক্লিয়ান সংখ্যা। তা আমি যদি চিন্তা করি 2110 থ্যালিয়ামের ভর এবং মানে নিউক্লিয়ান সংখ্যা, and this is 81 TL, L minded, L। এইখান থেকে যদি আমি চিন্তা করি যে একটা বিটা ডিকে হচ্ছে, then that would be 81, this would be 82 and this would be 2110 would be the same thing and it must be lead, this must be lead। so বিটা ডিকে, এটা বিটা ডিকে হচ্ছে। আমি যদি এখন বিসমাথের কথা চিন্তা করি, বিসমাথ এটার যে নিউক্লিয়ান সংখ্যা বিসমাথের কিন্তু একই নিউক্লিয়ান সংখ্যা, কিন্তু হিসাবটা হচ্ছে এটার বিসমাথটা হচ্ছে 83। এখন 4 নম্বরে আমি যদি চিন্তা করি 2110 and 83 is bismuth and it's decaying beta particle, তাহলে বিসমাথ 83 কি হবে? 84। দেখুন 84 কার অ্যাকচুয়ালি? 84 হচ্ছে পোলোনিয়ামের, তার মানে 2110 it must be polonium, it must be polonium। আমি যদি একটু আয়োডিনের কথা চিন্তা করি 131, আয়োডিনের নিউক্লিয়ান সংখ্যা কত? 131 এবং ওর যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 53। নাও আয়োডিন ও যদি ভাঙে এবং ওর যদি বিটা ডিকে হয়, দ্যাট মিনস 0 -1 এটা বিটা। আমি এখানে ইলেকট্রনও লিখতে পারি, তাহলে দিস মাস্ট বি 54 and this would be the same 131, so এটা হবে 131 and that would be xenon, xenon, that's it। এই হচ্ছে আলফা, বিটা এবং হচ্ছে গামার হিসাব। আমি গামার হিসাবটা বলে নেই, মানে আগে একটু একটু করে শেষ করি। দিস ইজ দ্য এক্সাম্পলস অফ আলফা ডিকে। সহজ, একটু মনে রাখতে হবে। আমি যতটুকু লিখেছি যদি সম্ভব হয় তোমরা একটু খাতা লিখে রাখতে পারো, আই থিঙ্ক ওকে হেল্পফুল হতে পারে, না হতে পারে আমি জানি না, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে মানে ইনফরমেশন দেওয়ার। এবং হচ্ছে এসএসসি লেভেলে কথা বলছি, তো ইন্টারমিডিয়েটে গেলে অবশ্য অন্য ধরনের কথাবার্তা আসবে, অনেক কিছু আসবে। দ্যাট ইজ ওয়াই আই এম কনসার্ন অ্যাবাউট দ্য লেভেল, কোন লেভেল পর্যন্ত কতটুকু যাওয়া যাবে। সো যদি তোমাদের আরো কোনো ধরনের ইনফরমেশনস বা কোনো ধরনের রিকমেন্ডেশনস থাকে অবশ্যই আমাকে লিখবা। ইউ আর ফিল ফ্রি টু রাইট ইন আ ডিসেন্ট ওয়ে so that I can have some recommendations যে কোন কোন জিনিসগুলো আগে একটু দেওয়া উচিত। ফেসবুক, আমাদের স্কুলের ফেসবুক পেজ আছে, ইউটিউব তো আছে, ইউ ক্যান রাইট টু মি। সো এই হচ্ছে মানে জাস্ট শর্ট অফ সিম্পল এক্সাম্পল। আমি যদি উপরের অংশটাকে একটু মুছি তাহলে একটা জিনিস বলার দরকার আছে, সেটা এখানে বলে নেই। যেমন অনেক স্টুডেন্টের এই মৌলগুলোর নামগুলো মনে রাখতে গিয়ে কষ্ট হয়, স্বাভাবিক, খুবই কঠিন বিষয়। সায়েন্টিফিক নাম মনে রাখা যেমন কষ্টকর, এরকম এইগুলোকে মনে রাখা একটু পেইনফুল, বাট আমার মনে হয় প্র্যাকটিস করলে পারা যায়। যেমন টি নিয়ে আমরা কথাগুলো লিখছি, টি নিয়ে কোথায়, এই যে থোরিয়াম, হ্যাঁ, তারপরে টি নিয়ে আবার কোথায় লিখলাম, এই যে থ্যালিয়াম। এরকম কি কি জিনিস আছে, যেমন টি নিয়ে আমি যদি একটু মানে পেরিয়ডিক টেবিলটাকে একটু চিন্তা করি, যেমন কিভাবে বলবো, যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে টি এ, এটা হচ্ছে ট্যান্টালাম, TA for tantalum, TB for terbium, TC for technetium, TE for tellurium, EFGH, TH for thorium, HI, TI for titanium, TL for thallium,
TS ফর টেনোসাইন। আর আছে ওকে 8টা। টি দিয়ে আমার মনে হয় যে পর্যায় সারণীতে 8টা আছে। আবার বি দিয়ে শুরু হইতে পারে, মানে বোরন, বিসমাথ, বেরিয়াম, লট অফ থিংস, বেরিলিয়াম, হ্যাঁ অনেক কিছু। মানে টি দিয়ে হঠাৎ করে মনে হলো যে টি যেহেতু আছে, মানে এগুলো হচ্ছে অলমোস্ট সবই হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটাল, কারণ এরা অনেকটা আনস্টেবল ইন টার্মস অফ দেয়ার প্রোটন নাম্বারস। কারণ আমরা আগে বলেছি প্রোটন নাম্বার 82 এর বেশি হলেই সেটা রেডিও অ্যাক্টিভ হবে। সো ট্যান্টালাম, টারবিয়াম, টেকনিশিয়াম, টেলুরিয়াম, থোরিয়াম, টাইটেনিয়াম, thallium, tennessine. So these are the particles which is written on your periodic table, and these are all radioactive metal. এবং রেডিওঅ্যাক্টিভ মেটালের চেঞ্জ হলে এরকম হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, আলফা বিটা গামার পার্টিকেলস। আলফা বিটা গামার মধ্যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি যদি একটা কাগজের একটা আবরণ, তারপরে 3 to 5 আমি যদি মিলিমিটার একটা অ্যালুমিনিয়ামের আবরণ, আবার 3 to 5 সেন্টিমিটার যদি একটা সীসার আবরণ নেই, তাহলে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে আলফাটা এখানে এসে থেমে যাবে। আচ্ছা, আলফা এখানে এসে থামবে, বিটা কি করবে? বিটা যখন আসবে এইখানে এসে থামবে। আর গামা যেটা আছে, গামা কি হবে? গামা মনে করো যে ওকে থামাইতে গেলে মানে 3 to 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সীসার আবরণ লাগবে। আর বিটাকে 3 to 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের আবরণ দিয়ে আটকানো যায়, কিন্তু আলফা এরে আটকাইতে এতে এমনি আটকে যাবে, কারণ এতটুকু হচ্ছে 6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে একটা অনলি পেপার দিয়ে আটকানো যাবে। কারণ আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, তো এটা একটু ভারী, এবং এটা হচ্ছে গিয়ে যেহেতু এটা চার্জ আছে, এটা একটা পজিটিভ চার্জ, আলফা পজিটিভ চার্জ, বিটা আলফার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, আলফা ইজ অলওয়েজ পজিটিভ, বিটা ইজ অলওয়েজ নেগেটিভ, বিকজ দিস ইজ ইলেকট্রন, অ্যান্ড গামা আর নিউট্রাল, বিকজ গামা হচ্ছে একটা রেডিয়েশন, একটা তরঙ্গ। সুতরাং গামার ছেদ করার ক্ষমতা বেশি, বিটার তুলনামূলক কম, আলফার অনেক কম। আলফা মাত্র 6 সেন্টিমিটার বাতাসের স্তর পর্যন্ত ভেদ করতে পারে, যাকে কাগজ দিয়ে থামানো যায়, কিন্তু বিটাকে থামাইতে গেলে আমাদের অ্যালুমিনিয়ামের পাত লাগবে, আর গামাকে থামাইতে গেলে 3 to 5 সেন্টিমিটার সীসার পাত লাগবে। সুতরাং এগুলো হচ্ছে আমি ছোট্ট করে ব্যাখ্যা করেছি আলফা বিটা গামা, একদম প্রিলিমিনারি লেভেলে। আমি জানি যে আমি 0.1%ও বলি নাই, মানে ইন টার্মস অফ দ্য হোল নলেজ যতটুকু বলেছি। এখানে 3জন বিজ্ঞানীর নাম আমি বলে দিয়েছি। একটা হচ্ছে হেনরি বেকারেল, যার জন্ম হচ্ছে 1852 থেকে 1908, যিনি আবিষ্কারটা করেছেন। এই বেকারেলটাকে বেকারেল নাম অনুসারেই তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, যে আবিষ্কারটা হয়েছিল 1896 সালে। আর মাদাম ম্যারি কুরি, এনারা হচ্ছেন মানে ওয়ার্ল্ড ফেমাস কাপল, হাজব্যান্ড ওয়াইফ, ম্যাডাম ম্যারি কুরি এবং তার স্বামী হচ্ছে পিয়েরে কুরি। এরা দুইজনই হচ্ছে মানে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছেন, এবং স্যাডলি উনি মারা গেছেন রেডিও অ্যাক্টিভিটির কারণে। এটা তোটার যে ব্যাখ্যা সেটা হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে যে কোনো একটা পদার্থের মোট পরমাণুর অর্ধেক পরমাণু হতে যে সময়টার দরকার, আমরা জানি যে এটা হচ্ছে হাফ লাইফ, যেটাকে অর্ধায়ু বলা হয়। এই যে অর্ধায়ু, দ্যাট মিন্স অর্ধেক আয়ু, হাফ লাইফ। কোন পরমাণুর অর্ধেক অংশ হতে, মোট পরমাণুর বা ইনিশিয়াল স্টেজে যতটুকু পরিমাণ থাকে সেই পরিমাণের অর্ধেক হতে কত সময় লাগে, এটা হচ্ছে ওই মৌলের অর্ধায়ু। এটাকে কেন একটু ইম্পর্টেন্স দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে বা করছি আমি, সেটা হচ্ছে কিছু কিছু স্কুলের টেস্ট পরীক্ষায় বা প্রিটেস্ট পরীক্ষায় এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম এসে থাকে। সেক্ষেত্রে স্টুডেন্টদের অ্যান্সার করতে হয় সেই আঙ্গিকে আমি চেষ্টা করছি যে এখান থেকে যদি কোনো ধরনের ম্যাথস আসেও এসএসসি লেভেলে, সেটাকে যাতে একটু ভালো মতো অ্যান্সার করে দেওয়া যায়। সুতরাং অর্ধায়ুর সংজ্ঞায় আমরা বলবো যে কোনো মৌলের
প্রাথমিক অবস্থায় যত পরিমাণ পরমাণু থাকে তার অর্ধেক পরিমাণ পরমাণুতে পরিণত হতে যে সময় লাগে তাকে বলা হয় তার হাফ লাইফ বা অর্ধায়ু। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করি, ধরো যে এটা হচ্ছে একটা পরমাণুর ইনিশিয়াল স্টেজ। যদি আমি চিন্তা করি, এটা একটা ইনিশিয়াল স্টেজ এবং আমরা একটু ভিশনারি ওয়েতে চিন্তা করব যে এখানে 16টা অংশ আছে। এই টোটাল পরমাণুটা যখন অর্ধেক পরমাণুতে পরিণত হবে, হাফ হবে, তখন এটার আসলে স্টেজটা কেমন হবে? এইরকম হবে। অর্ধেকে যদি পরিণত হয় তাহলে এরকম হওয়ার কথা, রাইট? এবং তার মানে অর্ধেক অংশটুকু শেষ হয়েছে, এখানে একটা টাইমের দরকার আছে। এই টাইমটাকে এক্সপ্রেস করা হয় টি হাফ দিয়ে। টি হাফ মানে হচ্ছে এটার অর্ধায়ু। এটা মারাত্মকভাবে ভ্যারি করে। ভ্যারিটা এরকম ভাবে করে, আমি একটু পরে এক্সাম্পল দিব। এখন এখানে যদি এটাকে আরো একটু হাফ লাইফের দিকে চিন্তা করি যে আরেকটু যদি অর্ধেক হয় তাহলে কেমন হবে? তাহলে এটা এরকম হয়ে যাবে। তার মানে অর্ধেক অংশ চলে গেছে। তার মানে এইখানে কিন্তু একটা অর্ধায়ু কাজ করেছে, অর্থাৎ এই টোটাল পরমাণুটা যতটুকুই হোক তার অর্ধেক হতে তার অর্ধেক যে সময়টা লেগেছে, এটা হচ্ছে এই মৌলের হাফ লাইফ বা অর্ধায়ু। ঠিক সেম হাফ লাইফটাতে সে এটারও অর্ধেক হবে, ঠিক সেম হাফ লাইফটাতে সে এটারও অর্ধেক হবে, এটারও অর্ধেক হবে, এবং একই হাফ লাইফে সে তারও অর্ধেক হবে, এবং এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। দ্যাটস ইট। তার মানে এখানেও কিন্তু হাফ লাইফটা সেম ওয়েতে আগাচ্ছে। তার মানে এই পরমাণুটার অর্ধায়ু সাপোজ যদি 20 দিন হয় এবং এইখানে যদি 100টা পরমাণু থাকে, বা ধরো 800টা পরমাণু আছে, 800টা পরমাণু 20 দিনে কয়টা পরমাণুতে পরিণত হবে? 400তে। কারণ 800-র অর্ধেক হচ্ছে 400, 400-র অর্ধেক হচ্ছে 200, 200-র অর্ধেক হচ্ছে 100, 100-র অর্ধেক হচ্ছে 50। এভাবে চলতে থাকবে। এবং এখানে যে 20 দিন অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে রাখছি, মানে একটা কাল্পনিক একটা মান, এই 20 দিনে এই ঘটনাটা ঘটতে থাকবে। এখন এইটাকে আমি যদি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি মৌলগুলা দিয়ে, যেমন আমি যদি পোলোনিয়ামের কথা চিন্তা করি, পোলোনিয়াম যার নিউক্লিয়ন সংখ্যা 218, একটু চিন্তা করি 218। আচ্ছা, এটা সম্ভবত এইখানটাতে একটু লিখি, ধরো 218 নিউক্লিয়ন সংখ্যা পোলোনিয়ামের, এবং এটা হচ্ছে 84। পোলোনিয়ামের 218 নিউক্লিয়ন সংখ্যা এবং 84 প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নিয়ে ও যখন আলফা ডিকে হবে, অর্থাৎ এখান থেকে যখন আলফা পার্টিকেলটা বিকিরিত হবে, দ্যাট মিন্স আলফা পার্টিকেলটা হচ্ছে 4 হিলিয়াম। আমি আগের ক্লাসে এগুলোকে ব্যাখ্যা করেছি। তার মানে এই পোলোনিয়ামের থেকে যখন এই আলফা পার্টিকেলটা বের হয়ে যাবে, তাহলে এখানে ছিল 218, এখানে হচ্ছে 4, তাহলে এটা হবে 214। এখানে ছিল 84, এখানে হচ্ছে 2, এখানে হবে 82, বিকজ এই দুইটার যোগফল হবে এটা। তাহলে 82, এটা হচ্ছে লেড, এটা হচ্ছে লেড। এই পোলোনিয়ামটা পরিণত হবে বা পোলোনিয়ামটা অর্ধেক হয়ে আরেকটা পরমাণুতে পরিণত হচ্ছে। এখানে যে যত পরিমাণ পোলোনিয়াম থাকুক, সেই পোলোনিয়ামটা যখন অর্ধেক হয়ে যাবে তখন সে একটা আরেকটা পরমাণুতে পরিণত হবে, এবং এখানে যে টাইমটা লাগে এই টাইমটা হচ্ছে অনলি 3 মিনিটস। অনলি 3 মিনিটস, অনলি 3 মিনিটস। আচ্ছা, এই টাইমটার মধ্যে, এই টাইমটা অবশ্য এইখানে লিখি, 3 মিনিটস লাগে। আবার আমি যদি একটু ইউরেনিয়ামের কথা চিন্তা করি, ইউরেনিয়াম যেটা 238 নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, 238 যদি
এর নিউক্লিয়ার সংখ্যা হয়, তাহলে ইউরেনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 92, হুইচ ইজ ইউরেনিয়াম। এবং ইউরেনিয়ামটা থেকে ইউরেনিয়ামের যদি আলফা ডিকেটা হয়, দ্যাট মিন্স এটার যদি আলফা পার্টিকেলটা চলে যায়, তাহলে এখানে 238 এর জায়গায় কত হবে? 234, এবং 92 এর জায়গায় 2 যদি চলে যায় তাহলে থাকছে 90। এখন 90 যদি হয়, দিস মাস্ট বি থোরিয়াম, দিস মাস্ট বি থোরিয়াম। এখন যদি চিন্তা করি ইউরেনিয়ামের হাফ লাইফ কত, ক্যান ইমাজিন ইউরেনিয়ামের হাফ লাইফ? দিস ইজ 4.5 বিলিয়ন ইয়ার্স। এটা ছিল 3 মিনিট। সো এইখানে এটা হবে 4.5 বিলিয়ন ইয়ার্স। 1 বিলিয়ন ইয়ার্স মানে হচ্ছে 100 কোটি বছর, অর্থাৎ 4.5 ইন্টু 100 ক্রোর ইয়ার্স। এটা হচ্ছে ইউরেনিয়ামের হাফ লাইফ, এবং সেটা থোরিয়ামে পরিণত হবে। আবার আমি যদি থোরিয়ামের হাফ লাইফ চিন্তা করি, তাহলে থোরিয়ামটা কি ছিল? 234, এবং ছিল হচ্ছে 90। ইট ওয়াজ থোরিয়াম। থোরিয়াম থেকে এখন এই থোরিয়ামের যদি ডিকে হয়, এবং সেটা যদি বিটা ডিকে হয়, বিটা ডিকে, আমি কিন্তু আগের ক্লাসে এগুলো বলেছিলাম, তারপর একটু বলে দিচ্ছি। তাহলে এখানে হবে 90 ছিল, দিস মাস্ট বি 91, কারণ 91 আর -1 যোগ করলে 90 হবে। আর এটা যেহেতু 0, নিউক্লিয়ার নাম্বারটা 0, তাহলে এখানে হবে 234, and this must be proactinium, this must be proactinium। এখন এই যে থোরিয়াম থেকে প্রোঅ্যাক্টিনিয়াম হচ্ছে, এইটার হাফ লাইফ অনলি 24 ডেজ। তার মানে এই যে হাফ লাইফ অর্থাৎ অর্ধায়ু, এটা অনেক ভ্যারি করে, এক এক মৌলের এক এক রকম। কারণ আমি কিন্তু এর আগের ক্লাসে, তোমরাও জানো, এর আগের ক্লাসে বলেছি যে মৌল অর্ধেক হয়ে সে তো কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হচ্ছে, বিকজ রেডিও অ্যাক্টিভিটি ইজ অ্যান স্পন্টেনিয়াস প্রসেস। সো স্পন্টেনিয়াস এবং কন্টিনিউয়াস প্রসেসে এই মৌলটা পরিবর্তিত হয়ে নতুন মৌলে পরিণত হতে থাকবে, এবং এই সময়টা, যে সময়টা লাগে তার হাফ হইতে, সেটা হচ্ছে হাফ লাইফ। তার মানে পোলোনিয়াম যখন লেড হবে, এটা পোলোনিয়াম, এটা ইউরেনিয়াম, এটা থোরিয়াম, তোমরা এগুলো জানো অবশ্য। সো এটা হচ্ছে থোরিয়াম, এটা থোরিয়াম, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিনিয়াম, প্রোঅ্যাক্টিনিয়াম, এটা হচ্ছে থোরিয়াম, এটা ইউরেনিয়াম, এটা লেড, প্লাম্বাম ল্যাটিন নাম, এটা হচ্ছে পোলোনিয়াম। সো এখন এই যে পোলোনিয়াম, এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা হচ্ছে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা তোমরা জানো যে মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। সো পোলোনিয়াম থেকে লেড হচ্ছে 3 মিনিট লাগছে, হাফ মিনিট। ইউরেনিয়াম থেকে থোরিয়াম হচ্ছে সময় লাগছে 4.5 বিলিয়ন ইয়ার্স, এবং থোরিয়াম থেকে প্রোঅ্যাক্টিনিয়াম হচ্ছে টাইম লাগছে মাত্র 24 দিন। এখন এগুলাকে এইভাবে হিসাব করা যায়। আরো একটা বিষয় আছে, আমি যদি এখন একটা ম্যাথস করে চিন্তা করে দেখাই, যে ধরো আয়রন বা আয়োডিন, থিঙ্ক অ্যাবাউট আয়োডিন 131, এটার এই পরমাণুর অর্ধায়ু, আয়োডিন 131, এটা একটা কিন্তু আইসোটোপ, এটার অর্ধায়ু হচ্ছে ধরো যে 8 দিন। এটার অর্ধায়ু কত দিন? 8 দিন। এখন যদি আমি বলি যে এই আয়োডিন 131 এর পরমাণুর অর্ধায়ু হচ্ছে 8 দিন, এখন 200 গ্রাম আয়োডিন 131, এটার 32 দিন পর কতটুকু থাকবে? খুবই সহজ। ধরো এইরকম একটা প্রশ্ন যে আয়োডিন 131 এর অর্ধায়ু হচ্ছে 8 দিন, এখন 200 গ্রাম আয়োডিন 131 আছে, এটাকে বলা হয় ইনিশিয়াল অ্যামাউন্ট।
সো ইনিশিয়াল অ্যামাউন্টটা হচ্ছে 200 গ্রাম। এখন এই 200 গ্রাম আয়োডিন 131 থেকে কতদিন? 8 দিনে 100 গ্রাম হবে। 100 গ্রাম থেকে 50 গ্রাম হবে। 50 গ্রাম থেকে 25 গ্রাম হবে। 25 গ্রাম থেকে 12.5 গ্রাম হবে। আমি এটা কিভাবে মুখস্থ বলে ফেললাম? ওয়েল, এখানে পুরোটাই হচ্ছে আয়োডিন 131। থিংক অ্যাবাউট, এটা ছিল 200 গ্রাম, এখান থেকে 100 গ্রাম, 100 থেকে 50 গ্রাম, 50 থেকে 25 গ্রাম, 25 থেকে 12.5 গ্রাম। কেন এতগুলো লিখলাম? বিকজ দেওয়া ছিল 8 দিন এবং তারা প্রশ্ন করেছে, বা আমার এই কোয়েশ্চেনের মানে এটা হচ্ছে যে 32 দিন পরে কতটুকু থাকবে। তার মানে এখানে যদি 8 দিন লাগে, এখানে যদি 8 দিন লাগে, এখানেও 8 দিন লাগে, এখানেও 8 দিন লাগে, তাহলে 4 8 32 দিন। তাহলে 32 দিন পরে 200 গ্রাম আয়োডিন থেকে 12.5 গ্রাম আয়োডিন পাওয়া যাবে। এই যে ম্যাথসটা, এই ম্যাথস করার কিন্তু আর একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, একটু মনে রাখতে হবে যে AF, that is the final amount of any radioactive metal or radioactive elements is equal to the initial amount, A not হচ্ছে initial amount, e to the power minus k into t। e to the power, e হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর একটা একটা অংশ আছে, সেটা হচ্ছে e to the power minus k into t। এই সমীকরণটা দিয়েও এটাকে বের করা সম্ভব। কিভাবে সম্ভব? এখানে 200 গ্রাম ছিল, সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল ছিল, সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যামাউন্ট এবং 12.5 গ্রাম এটা আমি হচ্ছে নরমালি অ্যারিথমেটিক সিস্টেমে বের করেছি। এটা আমার প্রাপ্য ফাইনাল অ্যামাউন্ট এবং টাইম ছিল হচ্ছে 32 ডেজ। আর এই যে কে, এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার মান হচ্ছে 0.08664। এটা হচ্ছে 0.08664, এটা একটা কনস্ট্যান্ট। আর এই টিটা হচ্ছে given time। সো এই প্রশ্ন থেকে আমাকে যদি এখন এটাকে বের করতে বলে, সো A naught হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট which is 200 গ্রাম, দেন e to the power মাইনাস k এর মান হচ্ছে 0.08664 ইনটু t ছিল 32 দিন, এটা হচ্ছে 32 and this would be 12.5। এভাবেও করা যায়। এসএসসি ফিজিক্সের আঙ্গিকে বলছি, এসএসসি ফিজিক্সের আঙ্গিকে। সো 200 গ্রাম থেকে 12.5 গ্রাম হতে 32 দিন লাগবে। এইবার যদি এরকম একটা প্রশ্ন করে যে থিংক অ্যাবাউট সোডিয়াম, এইটার 24, এটা একটা আইসোটোপ। সোডিয়াম 24 এর হাফ লাইফ হচ্ছে 15 আওয়ার্স, 15 ঘন্টা। এখন যদি আমি বলি যে এটার ইনিশিয়াল অ্যামাউন্ট ছিল 800 গ্রাম, 800 গ্রাম, এরপরে প্রশ্নটা হচ্ছে 750 গ্রাম ক্ষয় হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? Now question is about time. What is the time required to decay 750 grams from 800 grams? তার মানে ইনিশিয়াল স্টেজে সোডিয়াম 24 ছিল 800 গ্রাম। ওকে, এই 800 গ্রাম থেকে 750 গ্রাম ক্ষয় হতে কত সময় লাগবে? It was the questions. So they asked for the time. But previously এই কোশ্চেনটাতে চেয়েছিল কতটুকু থাকবে। So it was the initial, it was the final amount. এইটাকে আবার একটু সহজভাবেও করা যায়, ঠিক এইভাবেই করা যাবে। যেমন আমি যদি ফার্স্ট এইভাবে চিন্তা করি যে এইখানে
ছিল 800 গ্রাম। 800 গ্রামের হাফ হবে 400 গ্রাম, 400 গ্রামের হাফ হবে 200 গ্রাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 800 গ্রাম থেকে 750 গ্রাম ক্ষয় হয়ে গেলে বা শেষ হয়ে গেলে থাকবে কত? 50 গ্রাম। তাহলে যেখানে গিয়ে 50 হবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 800, 400, 200, 150। তার মানে ইনিশিয়াল স্টেজে it was 800 gram, and after the half life this is 400 gram, after the again half life this is 200 gram, and again after that this is 100 gram, and then this is 50 gram। তার মানে 50 গ্রাম পর্যন্ত আমি এই কারণে আসলাম, প্রশ্নে ছিল যে ইনিশিয়ালি 800 গ্রাম থেকে 750 গ্রাম ক্ষয় হতে কত সময় লাগবে। তার মানে 50 গ্রামে এসে যখন আমি পৌঁছাবো তখন টাইমটা কতটুকু পার হয়েছে। এখন এই এটা হাফ লাইফটা কত ছিল? এই হাফ লাইফটা ছিল 15 আওয়ার। 15 আওয়ার, এইটা 15 আওয়ার, এইটা 15 আওয়ার, and also this is 15 আওয়ার। তো 4 বার 15 আওয়ার লাগছে। তার মানে this is 15 আওয়ার into 4 which is 60 আওয়ার। সো 60 আওয়ার বা 60 ঘন্টায় 800 গ্রাম সোডিয়াম 24 পরমাণু থেকে 50 গ্রাম পাওয়া যাবে, মানে 750 গ্রাম খরচ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এখন এই জিনিসটাকে একটু ঠান্ডা মাথায় এটা দিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এইটাকে আমি কেন ফার্স্টে লিখেছিলাম একটু বলি। ধরো যে এখানে কয়টা ব্লক আছে? 1 2 3 4, 1 2 3 4, টোটাল 16টা ব্লক আছে। তাহলে 16টা ব্লক থেকে কয়টা ব্লক হলো? এখানে 16টা ব্লক আছে। 16টা ব্লক থেকে এইখানে 8টা ব্লক, 8টা ব্লক থেকে এখানে 4টা ব্লক, 4টা ব্লক থেকে এখানে 2টা ব্লক। তাহলে 2 এর অর্ধেক কত? 1। এখন একটু চিন্তা করো, এখান থেকে এটা হচ্ছে অর্ধেক মানে হাফ, এখান থেকে এটা হচ্ছে 4, 4 হচ্ছে 16 এর 1/4, আবার এইটার অর্ধেক হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে 16 এর 1/8। দ্যাট মিন্স আমি যদি বলি লাস্ট প্রশ্ন যদি এরকম ভাবে বলি যে ধরো কোনো মৌলের অর্ধায়ু, এভাবেই বললো কোনো ইন্ডিকেশন ছাড়া, যে কোনো মৌলের অর্ধায়ু 7.36 days, whatever। কোনো মৌলের যদি এরকম প্রশ্নটা হয়, কোনো মৌলের অর্ধায়ু 7.36 days, এই মৌলের 1/8, প্রশ্নটা যদি এরকম হয় 1/8 ক্ষয় হতে কত টাইম লাগবে? এখানে কোনো ডেটা দেওয়া নাই, only the half life is given। if this question like that, then আমরা কিভাবে প্রসিড করব? কোন মৌলের অর্ধায়ু 7.36 days, 7.36 days যদি তার অর্ধায়ু হয়, তাহলে যতটুকুই আছে ইনিশিয়াল স্টেজে যতটুকু আছে তার 1/8 হতে কত সময় লাগবে? এটা আমরা এখান থেকে একটু চিন্তা করি। 16 এর 1/8 কত? 16 এর 1/8 হচ্ছে 2, মানে 16 into 1/8, that is 2। তাহলে যতটুকুই হোক, এটাকে আমি যতই ধরি তার 1/8 হতে, মানে এখানে হতে কয়টা হাফ লাইফ পার করতে হবে? 3টা হাফ লাইফ, 3টা হাফ লাইফ। এখন আমরা এখানে কি করেছিলাম? আমরা এখানে এই যে 15 আর 15 আর 15 আর 15 আর বের করেছিলাম, 4 দিয়ে গুণ করেছিলাম। আমরা কি এই 15 আর 15 গুণ করেছি? না, তো আমরা যোগ করেছি অর্ধায়ুগুলোকে। তার মানে এখানে যতটুকু ছিল তার হাফ হয়ে এখানে কি হবে? অর্ধেক হবে। তার অর্ধেক হয়ে এখানে 1/4 হবে, তার অর্ধেক হয়ে এখানে 1/8 হবে, তাই তো? তো এখন যদি 1/8 হয় তো এখানে কত দিন লাগতেছে? এখানে লাগতেছে
7.36, 7.36, 7.36। তার মানে 3 বার অর্ধ লাইফ বা অর্ধায়ু পার করে সে তার আগের অবস্থানের 1/8 পরিণত হবে। That means the answer is 7.36 into 3 days. এই হচ্ছে explanation। আমি খুব বেশি বড় করতে চাইনি এই টিউটোরিয়ালটা, যতটুকু চিন্তা এসেছিল যে এসএসসি স্টুডেন্টদের জন্য বলবো সেই মাফিক বা সেই চিন্তা করেই এই টিউটোরিয়ালটা করা, এবং আমি খুব দ্রুত টিউটোরিয়ালগুলো আপলোড করব। আমি প্রথম ভিডিওটাতে ছোট্ট করে আলফা বিটা গামা নিয়ে বলেছিলাম এবং এই রকম কিছু এক্সপ্লানেশন, যে এখানে যেরকম দেওয়া আছে এই এক্সপ্লানেশনগুলো দিয়েছিলাম। সো চলে গেছি অনেক। ওয়েল, এই হচ্ছে হাফ লাইফের এক্সপ্লানেশন। এবং তোমরা তোমাদের পরীক্ষায় যদি কোনো ম্যাথস আসে এরকম ধরনের, আয়োডিন 131 অর্থাৎ 8 দিন 200 গ্রাম, কত 32 দিন পরে কতটুকু থাকবে, কতটুকু, ইফ ইট ইজ অ্যাবাউট দ্য অ্যামাউন্ট, দ্য ফাইনাল অ্যামাউন্ট, তাহলে ওইটাও বের করা যাবে, এবং কতক্ষণ পরে এই ঘটনাটা ঘটবে সেটাও বের করা যাবে। সো ইটস অল অ্যাবাউট টাইম অ্যান্ড দ্য mass na, it's all about the number of protons or number of atoms actually. So অর্ধেক পরমাণু, সুতরাং এখানে যেহেতু অর্ধায়ু নিয়ে হিসাব করা হয়েছে, অর্ধায়ুটাকে একটু ভালো মতো তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমার এই প্রচেষ্টা। হচ্ছে সেমিকন্ডাক্টর এবং হচ্ছে ডায়োড, এই দুইটা নিয়ে আসলে শর্ট করে আলাপ হয়তো আমিও করতে পারবো না, কারণ এখানে শর্ট আর এক্সপ্লানেশন বলতে কিছু নাই। কারণ এটাকে একটু ভালো মতো বুঝতে না পারলে সেমিকন্ডাক্টর কি জিনিস বা ডায়োড আসলে কিভাবে কাজ করে বা ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সেটাকে আসলে ক্লিয়ার করা সম্ভব না। আমি ছোট্ট করে এক্সপ্লেনেশনটা স্টার্ট করার চেষ্টা করছি। আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তারা হচ্ছে পরিবাহী। হ্যাঁ, তারা হচ্ছে পরিবাহী। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে কন্ডাক্টর। মানে এটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টর বা থার্মাল কন্ডাক্টর, যাই হোক, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। সো এরা হচ্ছে কন্ডাক্টর। আর যারা বিদ্যুৎ পরিবহন করে না এদেরকে বলা হয় ইনসুলেটর। এরা হচ্ছে ইনসুলেটর। এখন এই দুইটা শব্দের মধ্যে কিন্তু অনেক অনেক ডিফারেন্স, যদিও হচ্ছে বেসমেন্টটা খুবই সহজ, সেটা হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে। তার মানে আমরা কিন্তু চলতরিতের ওহমের সূত্র থেকে এতটুকু জানি যে এদের একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এর ভোল্টেজ এবং রোধের উপরে। যদিও রোধ বিষয়টা সূত্রের মধ্যে নাই, কিন্তু আমরা জানি রোধ যত বাড়বে পরিবাহকত্ব তত কমবে। এক্ষেত্রে কন্ডাক্টরে যেটা হয়, আপেক্ষিক রোধ অনেক অনেক কম থাকে, আপেক্ষিক রোধটা কম থাকে। ইউজুয়ালি কন্ডাক্টর বা পরিবাহীর আপেক্ষিক রোধ থাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। অর্থাৎ এদের আপেক্ষিক রোধটা অনেক কম, কিন্তু এদের পরিবাহিতা বেশি। আর ইনসুলেটর যদি আমি হিসাব করি তাহলে এরা হচ্ছে অন্তরক, কারণ এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিতই হয় না, এবং এদের আপেক্ষিক রোধ থাকে নিয়ার অ্যাবাউট 10 টু দি পাওয়ার 11 ওহম মিটার, which is too high comparatively this value. এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা কোন বিপ্লবটা নিয়ে পড়তে যাচ্ছি? আমরা যে বিপ্লবটা নিয়ে পড়তে যাচ্ছি এটা হচ্ছে এটার মাঝখানে যেই পদার্থটা নিয়ে ব্যাখ্যা করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। শব্দটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর কেন? কারণ এই যে সেমিকন্ডাক্টর, এটাই হচ্ছে ইলেকট্রনিক্স জগতের যে বিপ্লবটা, সেই জগৎটার প্রথম যে পদার্থটা, সেটা মানে এর আগে অনেক হিস্ট্রি আছে, কিন্তু সেমিকন্ডাক্টরটাই হচ্ছে সেই আবিষ্কার যেটা দিয়ে শুরু হয়েছে চিপস তৈরি। আমি সবকিছু ছোট হয়ে যেতে থাকলো। কিভাবে থাকলো? আমরা সবসময় দুইটা জিনিসকে বলি, একটা হচ্ছে যেমন ট্রিপলি বা প্রকৌশল বিদ্যার একটা শাখা, this means electrical and electronics engineering বা electronics and electrical engineering. সো এখানে দুইটা একটা মানে হচ্ছে তার কৌশলগত বিদ্যার একটা বহিঃপ্রকাশ, দ্যাট মিন্স ইঞ্জিনিয়ারিং।
যেটা হচ্ছে প্রকৌশলী। এরা অনেক বেশি টেকনিক্যাল একটা সাবজেক্ট, অ্যাপ্লাইড একটা ব্রাঞ্চ, অ্যাপ্লাইড সায়েন্স, যেটা হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কাজ করবে, টেকনোলজিকে নিয়ে কাজ করবে। এখন এই ইঞ্জিনিয়ারিং শব্দটার আগে এই যে দুইটা শব্দ, একটা হচ্ছে, আমি যদি একটু আলাদা করি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুইটা শব্দের মধ্যে কি ডিফারেন্স আছে? যদি এই প্রশ্নটা হয়, তাহলে আমি যদি এইটাকে বলি যে ইলেকট্রিক্যাল এবং এইটাকে যদি বলি ইলেকট্রনিক্স, তাহলে জিনিসটাকে ছোট্ট একটা ব্যারিয়ার দিয়ে আলাদা করা সম্ভব। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিস আলোচনায় বা ইলেকট্রিক্যাল জিনিসপত্রের আলোচনায় যেটা আসবে সেটা হচ্ছে কন্ডাক্টর, মানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ যেগুলো আছে, সেই সকল পদার্থ দিয়ে যে সকল যন্ত্রপাতি তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের ঘরে ব্যবহৃত ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। যেমন আমরা যদি বলি একটা ফ্যানের কথা, ফ্যান একটা ইলেকট্রিক্যাল পদার্থ বা ইলেকট্রিক্যাল মেশিন। কেন? কারণ এখানে একটা পরিবাহী তারকে পেঁচিয়ে একটা বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়েছে, এবং সেই মোটরটাতে বিদ্যুৎ প্রবাহ করলে সেটা ঘুরছে। তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহের ফলে একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে শক্তি রূপান্তরের একটা মেশিন, এবং সেই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। কিন্তু যখন আমরা শব্দটা বলবো ইলেকট্রনিক্স, তখন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কারণ হচ্ছে এখানে এই জিনিসটা নিয়ে যে যন্ত্রপাতি তৈরি করা হয় বা এই জিনিসটা নিয়ে যে মেশিনটা তৈরি করা হয়, দ্যাট ইজ ইলেকট্রনিক্স। এবং এই সেমিকন্ডাক্টরের যে ধারণাটা, সেটার আবিষ্কারটা হয়েছে যে পরমাণুটা দিয়ে, তার নাম তো মনে রাখতেই হবে, সেটা হচ্ছে সিলিকন। এখন আমরা যদি কন্ডাক্টরের হিসাব করি, তাহলে এরকম হাজার হাজার কন্ডাক্টর আছে। যেমন আমরা যদি তামার কথা বলি, আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, এই যে তামা এবং অ্যালুমিনিয়াম, এরা সিলভারও হতে পারে, এরা হচ্ছে সবাই কন্ডাক্টর, মানে এরা বিদ্যুৎ পরিবহন করে, খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু এই যে সেমিকন্ডাক্টর, যার আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁻⁴ ওহম মিটার, ইট মিনস এই সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহীর পরিবাহকত্ব পরিবাহীর তুলনায় কম, কিন্তু অন্তরকের চেয়ে বেশি। অন্তরক মানে কি? যারা বিদ্যুৎ পরিবহন করে না, এরা হচ্ছে অন্তরক। অন্তরকের চেয়ে বেশি এরা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এই সেমিকন্ডাক্টরটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আমরা যদি একটু চিন্তা করি যে কারা কারা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আছে। অর্ধপরিবাহীর মধ্যে আমাদের বিখ্যাত উদাহরণ হচ্ছে সিলিকন, তারপর হতে পারে জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর্সেনাইড, এরকম অনেক আছে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরটা হচ্ছে সিলিকন। জার্মেনিয়ামও ব্যবহার করা যায়, কিন্তু কস্ট হিসাব করলে তোমরা ডেফিনেটলি সিলিকন ভ্যালির নাম জানো, যেখানে ওয়ার্ল্ডের বিগেস্ট টেক হাবগুলো আছে, মানে প্রযুক্তির বিষয়ে বিশদ আলোচনা, সিলিকন ভ্যালি। এই যে সিলিকন, এই সিলিকনটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, এর রিজনটা আমি একটু পরে বলছি। অর্ধপরিবাহীর এক্সাম্পলের ক্ষেত্রে সিলিকনের নাম জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো আমরা জানি। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই সিলিকনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর রিজনটা হচ্ছে সিলিকনের আমরা যদি স্ট্রাকচার খেয়াল করি, তাহলে ধরো এটা হচ্ছে সিলিকন, এবং এই সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, silicon, that is hydrogen, helium, lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, neon, sodium, magnesium, aluminum, silicon. That means 10, 11, 12, 13, 14। এখন এটাকে যদি আমরা ভাগ করি, মানে এটা যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি, তাহলে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। তার মানে তৃতীয় শক্তি স্তরে ওর 4টা ইলেকট্রন আছে। তাহলে আমরা তৃতীয় শক্তি স্তরটাকে একটা হিসাব করব, ধরি যে ওর এটাই হচ্ছে থার্ড শেল, দ্যাট ইজ এম শেল, KLM শেল, এবং এই শেলের মধ্যে এই 4টা ইলেকট্রন আছে।
সিলিকনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিলিকন পাশাপাশি আরেকটা সিলিকনের সাথে এবং প্রত্যেকটা সিলিকনই তার পাশাপাশি আরেকটা সিলিকনের সাথে যুক্ত হতে পারে। এখন এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এই যে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে সিলিকন যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার সাথে কিসের সম্পর্ক? আমরা যদি একটা সিলিকন ক্রিস্টালের দিকে তাকাই, একটা সিলিকন ক্রিস্টালে অনেকগুলো সিলিকন আছে, আমরা জাস্ট এখানে ধরো যে 12টা সিলিকনের পরমাণু হিসাব করছি। সো এই সিলিকনের এই চারপাশে কয়টা ইলেকট্রন? 4টা, রাইট? এবং এই সিলিকনেরও কিন্তু 4টা। আমরা যদি এই সিলিকনটাকে হিসাব করি তাহলে এই সিলিকনেরও হচ্ছে 4টা, একইভাবে এই সিলিকনেরও হচ্ছে 4টা। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সিলিকন, এরা একটা আরেকটার সাথে এই সমযোজী বন্ধনে পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এ কারণে ওর সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক বা 8টা ইলেকট্রন অর্জিত হয় এবং এই 8টা ইলেকট্রন অর্জিত হওয়ার কারণেই সে স্টেবিলিটি অর্জন করে। এখন আমরা যদি এই সিলিকনটাকে একটু চিন্তা করি এবং তার পাশে যদি আরেকটা সিলিকনকে চিন্তা করি, যে এইটা হচ্ছে আরেকটা সিলিকন এবং এইটাও হচ্ছে আরেকটা সিলিকন, এটাও সিলিকন, এটাও সিলিকন, এবং এই সিলিকনের এইটাও ইলেকট্রন, এইটাও ইলেকট্রন। সুতরাং উপরেও কিন্তু একই রকম ভাবে এই সিলিকনটা আছে আরেকটা সিলিকনের যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখানেও টোটাল ওর 8টা ইলেকট্রন, এই কেন্দ্রীয় সিলিকন পরমাণুর কিন্তু 8টা ইলেকট্রন অর্জিত হয়েছে, অর্থাৎ ওর অষ্টক পূরণ হয়েছে। এখন এই অষ্টক পূরণ হওয়াতে সে যে স্থিতিশীল হলো, তাহলে তাতে আমাদের লাভটা কি বা টেকনোলজির লাভটা কি? লাভটা হচ্ছে এখানে যখন আমরা একটু কিছুটা তাপমাত্রা বাড়াবো, মানে কক্ষ তাপমাত্রার চেয়ে একটু বেশি, দ্যাট মিনস 25 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি, তখন এই সমযোজী বন্ধনগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে যেটা হয় যে এইখানে কিছু ইলেকট্রন, এই সমযোজী বন্ধনটা ভেঙে যায়, ধরো এই সমযোজী বন্ধনটা ভেঙে যায় বা এই সমযোজী বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গেলে কিছু ইলেকট্রন এখানে থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, এবং এই ফ্রি ইলেকট্রন থাকার কারণে এই অর্ধপরিবাহীটা, এই যে বললাম অর্ধপরিবাহী যার পরিবাহকত্ব কিছুটা হলেও আছে, এই ফ্রি ইলেকট্রনের কারণে ওর ভিতরে একটা কন্ডাক্টিভিটির সৃষ্টি হয় বা পরিবাহকত্বের সৃষ্টি হয়, এবং এই পরিবাহকত্বটা যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু মেশিনস বা ইলেকট্রিক্স বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করা সম্ভব না, কারণ আমাদের আরো একটু বেশি ইলেকট্রন ফ্লো দরকার। এখন সেই ইলেকট্রন ফ্লোটা দরকার বানানোর জন্য বা সেই ইলেকট্রন ফ্লোটাকে আনার জন্য এই ক্রিস্টালের ভিতরে হিসাব করে কিছু ইমপিউরিটিস বা খাদ যোগ করতে হয়, এবং খাদ যোগ করার কারণে এই পরিবাহীটা 2 ধরনের হয়ে যায়। কিরকম? অর্ধপরিবাহীটাকে 2 ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে, আমি যদি বলি যে অর্ধ পরিবাহী, এটা 2 ধরনের। একটা হচ্ছে ইন্ট্রিনজিক বা অন্তর্জাত পরিবাহী, আর একটা হচ্ছে এক্সট্রিনজিক বা বহির্জাত পরিবাহী। ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে বিশুদ্ধ, আর বহির্জাত বলতে আমরা যেটাকে বুঝি, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এই যে এন টাইপ আর পি টাইপ, এই থিওরিটা কোত্থেকে আসছে এটা একটু ব্যাখ্যা দিচ্ছি, ঠান্ডা মাথায় একটু মনে রাখতে হবে এই জিনিসটা। এখন এই ক্রিস্টালটাকে একটু খেয়াল করতে হবে, এটা যদি একটু বোঝা যায়, এটা সহজ জিনিস, এটা না বোঝার কিছু নাই, এটা না বোঝার কিছু নাই। এখন প্রশ্নটা হচ্ছে এই এন টাইপ আর পি টাইপ দুইটার মিনিং কি? মিনিংটা হচ্ছে, এন বলতে আমরা যেটাকে বুঝছি সেটা হচ্ছে
নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ টাইপ, এটা হচ্ছে পজিটিভ টাইপ। এখন এই নেগেটিভ আর পজিটিভ জিনিসটার উৎপত্তি কোত্থেকে, এই শব্দটা মনে রাখতে হবে অর্ধপরিবাহী তৈরির ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বাড়ানোর ক্ষেত্রে। শব্দটা হচ্ছে ডোপিং, শব্দটা হচ্ছে ডোপিং। এখন আমরা এখানে ডোপিংটা বুঝবো। ডোপিং মানে হচ্ছে হিসাব করে ইমপিউরিটিস বা খাদ যুক্ত করা। এই খাদ যুক্ত করার ক্ষেত্রে কি কি হইতে পারে, এই খাদ যুক্ত করার ক্ষেত্রে মনে রাখতে হবে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এমন খাদ যদি আমি যুক্ত করি, যেমন এখানে সিলিকনের এই জায়গাটার মধ্যে এখানে কিন্তু বন্ড আছে, ছিল, এখানেও কিন্তু বন্ড আছে। এখন এই জায়গাটাতে একটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে যে যুক্ত, এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকে 4টা করে যুক্ত। এখন আমি যদি এই সিলিকনটাকে বাদ দিয়ে এখানে যদি আমি বোরন বসাই, বোরন, তাহলে কি হবে? বোরন বসালে যেটা হবে সেটা হচ্ছে বোরন কত যোজী মৌল? ত্রিযোজী মৌল, অর্থাৎ এর যোজনী 3। এখন আমি যদি এখানে একটা ইলেকট্রন, বোরনের একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে বসাই, বা ও যদি যুক্ত হয়, বোরন যদি সিলিকনের সাথে যুক্ত হয়, এইখানে বোরনের কিন্তু আর কোনো ইলেকট্রন নাই। এই না থাকার কারণে এইখানে একটা হোল সৃষ্টি হবে। অর্থাৎ সিলিকনের ক্রিস্টালে আমরা যদি একটা ত্রিযোজী মৌলকে ডোপিং করি বা মিশ্রিত করি, তাহলে এখানে একটা হোল সৃষ্টি হয়। তখন এই অর্ধপরিবাহীটা যে অর্ধপরিবাহীতে পরিণত হবে সেটা হচ্ছে পি টাইপ। তার মানে পজিটিভ টাইপ অর্ধপরিবাহীতে কত যোজনীর মৌল ডোপিং করতে হবে? 3 যোজনী। কিন্তু নেগেটিভ টাইপে আমি যদি এই জায়গাটাতে সিলিকনের পরিবর্তে আমি যদি ফসফরাসকে বসাই, অর্থাৎ ফসফরাসের বাইরে কিন্তু 5টা ইলেকট্রন, তাহলে এখানে যদি আমি ফসফরাস বসাতাম, তাহলে ওর যে বাইরের শক্তি স্তর যেটা দিয়ে ও 4টা সিলিকনের সাথে যুক্ত হবে, তার মানে একটা ইলেকট্রন, 2টা, 3টা, ওর কিন্তু আরো একটা ইলেকট্রন আছে, কারণ ফসফরাস হচ্ছে পঞ্চযোজী। তাহলে ওর যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কিন্তু কারোর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে না। সুতরাং তখন যে অর্ধপরিবাহীতে পরিণত হবে সেটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তার মানে এইখানে যে মৌলটাকে ডোপিং করতে হবে সেটা হচ্ছে এন টাইপ মৌল। তার মানে এন টাইপ অর্ধপরিবাহী। তার মানে অর্ধপরিবাহীর কনসেপ্টটা হচ্ছে যে অর্ধপরিবাহী স্বাভাবিক অবস্থায় অর্থাৎ নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো কাজ করে, কারণ এই ধরনের মৌল বা ডোপিংকে যুক্ত করার আগে সিলিকন নিজেদের মধ্যে কিছু বন্ধন ভেঙে গিয়েছিল, এবং সেই বন্ধন ভেঙে যাওয়ার কারণে কিছু ফ্রি ইলেকট্রন ওই ক্রিস্টালের মধ্যে ছিল। কিন্তু অতটুকু তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ফিজিবল ভাবে তৈরি করা সম্ভব না। যেমন আমরা মোবাইলের ভিতরে কিন্তু অনেক, আমরা যদি একটা মোবাইলকে ভেঙে দেখি তাহলে কিন্তু একটা সবুজ কালারের একটা বোর্ড দেখতে পাবো, যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট এরকম মানে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র আছে। এখন সেগুলো যদি এই কন্ডাক্টর দিয়ে বা সেমি কন্ডাক্টর দিয়ে বানানো হয়, তাহলে কি হবে? ঠান্ডার যে দেশগুলো, যে দেশে তাপমাত্রা -ডিগ্রি সেলসিয়াস দিকে থাকে, সেখানে মোবাইল বন্ধ হয়ে যাবে। আবার যদি মানে উষ্ণ তাপমাত্রায় ব্যবহার করা হয় তাহলে মোবাইল চলবে। তার মানে কি, মানে এটা দিয়ে যদি ব্যবহার করি বা এই ইমপিউরিটিস যোগ করার আগে বা এই ধরনের ডোপিং করার আগে যদি এই সিলিকন দিয়ে যৌগ তৈরি হইতো বা যন্ত্রপাতি তৈরি হইতো, তাহলে সেটা কিন্তু মানে ইফেক্টিভ হইতো না বা ফাংশনাল হইতো না। এই কারণে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বাড়ানোর একটা পদ্ধতি হচ্ছে এই ইমপিউরিটিস যোগ করা বা ডোপিং করা। এখন আমরা যদি ত্রিযোজী মৌল ডোপিং করি, অর্থাৎ এমন মৌল যদি সিলিকনের ক্রিস্টালের ভিতরে দিই যার যোজনী 3, তাহলে সে তার 3টা ইলেকট্রনকে শেয়ার করবে, কিন্তু আরেকটা যে ইলেকট্রন নেওয়ার মতো তার জায়গা থাকবে, ওই জায়গাটাতে তৈরি হবে হোল। এবং এই হোল হচ্ছে এই ইলেকট্রনিক্সের একটা বড় থিওরি, এটা একটু মনে রাখতে হবে। হোল
আর এই যে এখানে পঞ্চযোজী ইলেকট্রন যুক্ত করার কারণে বা পঞ্চযোজী মৌলকে ডোপিং করার কারণে একটা ফ্রি ইলেকট্রন পাওয়া গেল, এবং এই ফ্রি ইলেকট্রনটা প্রতিটা ক্যালাসের মধ্যেই কিন্তু নিয়ন্ত্রিতভাবে মিশ্রিত থাকবে। এই কারণে এই অর্ধপরিবাহীটা হচ্ছে এন টাইপ, আর এই অর্ধপরিবাহীটা হচ্ছে পি টাইপ। অর্থাৎ পি টাইপে মেজর চার্জ ক্যারিয়ার শব্দটা মনে রাখতে হবে একটু, এটা হচ্ছে মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, কোনটাতে? পি টাইপে। আর মেজর চার্জ ক্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রন, কোন টাইপে? এন টাইপে। কেন? কারণ পি টাইপে কোন মৌলকে ডোপিং করা হয়েছিল? ত্রিযোজী মৌল। এখন ত্রিযোজী মৌলকে ডোপিং করার কারণে পি টাইপে কি সৃষ্টি হয়েছিল? হোলের সৃষ্টি হয়েছে, এবং কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকবে। এখন একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, এটা যদি পি টাইপ হয় আর এটা যদি এন টাইপ হয়, আমি যদি বলি যে এটা হচ্ছে পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, তাহলে পি টাইপে অনেক বেশি পরিমাণে কি থাকবে? হোল থাকবে। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে হোল থাকবে, এবং কিছু কিছু ফ্রি ইলেকট্রন থাকবে, কিছু কিছু ফ্রি ইলেকট্রন থাকবে। এবং এন টাইপে যেটা, যেখানে পঞ্চযোজী মৌলকে ডোপিং করা হয়েছে, সেই পঞ্চযোজী মৌল ডোপিং করার কারণে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকছে, তাহলে এখানে মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সুতরাং এখানে মনে রাখতে হবে যে these are the electrons, রাইট? এবং আমরা যদি চিন্তা করি এখানে যদি সবগুলা মেজর যদি ইলেকট্রনস গুলা থাকে, তাহলে এখানে কিছু কিছু হোল থাকবে, কিছু কিছু হোল থাকবে। এখন অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে কি? ভ্রান্ত ধারণাটা হচ্ছে যে এটা মনে হয় পজিটিভ টাইপ, দ্যাট মিন্স এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। এটা একদমই ভুল। এই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দুইটাই হচ্ছে নিউট্রাল, দুইটাই নিউট্রাল। কিন্তু এদেরকে যখন ডোপিং করা হয়, অর্থাৎ ত্রিযোজী বা পঞ্চযোজী মৌলকে নিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যখন একটা নতুন অর্ধপরিবাহী বা একটা ভিন্ন ধরনের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে পরিণত করা হয়, তখন মনে রাখতে হবে যে এরা কিন্তু কখনোই চার্জিত হয়ে ওঠে না। দিজ আর দ্য নিউট্রাল, বিং এন টাইপ এন্ড পি টাইপ, দিজ আর নিউট্রাল বিকজ এদের মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে পি টাইপ। এটার মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই কারণে এটা এন টাইপ। বাট দিজ আর নট something charged, this is actually neutral. সুতরাং এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেমিকন্ডাক্টরে যেটা মনে রাখতে হবে, অর্ধপরিবাহী যে সকল মৌলের পরিবাহকত্ব হ্যাঁ পরিবাহীর তুলনায় কম কিন্তু অপরিবাহীর তুলনায় বেশি, তারা হচ্ছে অর্ধপরিবাহী। সো অর্ধপরিবাহী কি কি আছে? সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর্সেনাইড, এরকম এরা হচ্ছে অর্ধপরিবাহী। এখন অর্ধপরিবাহীর পরিবাহকত্ব কত থাকবে? 10⁻⁻⁴ ওহম মিটার। এরপরে যদি আমি বলি যে কয় ধরনের অর্ধপরিবাহী আছে? দুই ধরনের। একটা হচ্ছে অন্তর্জাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, যেখানে কোনো ডোপিং করা হয় নাই, আর একটা হচ্ছে বহির্জাত বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী, যেখানে ডোপিং করা হয়েছে। তো ডোপিং করা হয়েছে যেগুলা, সেগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে দুই ধরনের ডোপিং করা যায়। একটা হচ্ছে ত্রিযোজী মৌল দিয়ে, আর একটা পঞ্চযোজী মৌল দিয়ে। ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করলে এটা হবে পি টাইপ, কারণ ত্রিযোজী দিয়ে করলে কি থাকবে? হোল থাকবে। আর এন টাইপ যখন, মানে কি? কারণ যখন এটাকে আমি পঞ্চযোজী দিয়ে মৌল দিয়ে ডোপিং করব, সেটা হচ্ছে এন টাইপ হয়ে যাবে, কারণ এন টাইপের মেজর চার্জ ক্যারিয়ার থাকে ইলেকট্রন,
পি টাইপের মেজর চার্জ ক্যারিয়ার থাকে হোল। ডোপিং কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো অর্ধপরিবাহীতে নির্দিষ্ট যোজনীর কোনো মৌলকে নিয়ন্ত্রিতভাবে মিশিয়ে এর পরিবাহকত্ব বৃদ্ধি করা হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডোপিং। ক্লিয়ার? এখন মজার বিষয়টা হচ্ছে এরা নিউট্রাল, এও নিউট্রাল, কিন্তু এদেরকে যখন একসাথে করে একটা এক্সটার্নাল ভোল্টেজের মধ্যে অ্যাড করে দেওয়া যাবে, তখন একটা খুব দুর্দান্ত ঘটনা ঘটবে। সেটা কি? সেটা হবে রেকটিফায়ার। রেকটিফায়ার জিনিসটা কি? এই রেকটিফায়ার জিনিসটা হচ্ছে যে কোনো একদিকে বিদ্যুৎ পরিবাহিত হবে। এখানে কিন্তু একটু জিনিসটাকে মাথায় রাখতে হবে। আমি যে জিনিসটা এখন বলবো, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এখন বলি যে থিঙ্ক অ্যাবাউট, এটা পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, দুইটা অর্ধপরিবাহী, এবং দুইটা অর্ধপরিবাহীর মাঝখানে, তো এটা হচ্ছে কি টাইপ, এই পাশটা হচ্ছে, এটা হচ্ছে ধরো যে পি টাইপ, আর এটা হচ্ছে এন টাইপ। তার মানে এখন দুই ধরনের অর্ধপরিবাহীকে আমি পাশাপাশি জোড়া লাগালাম। ওয়েল এনাফ। এখন পি টাইপের মধ্যে কি আছে? মেজর চার্জ ক্যারিয়ারটা কি? মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তার মানে এটা হোল, এখানে হোল থাকবে, which is okay। আচ্ছা, আর ওইখানটাতে কি থাকবে? ইলেকট্রন। এখন এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীকে যখন আমি পাশাপাশি লাগাবো, তখন এই যে মাঝখানের যে বর্ডারটা আছে, এই বর্ডারটার মধ্যে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? যেহেতু এরা অলরেডি দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ মেজর চার্জ ক্যারিয়ার, তখন এই ইলেকট্রন এবং এই হোলগুলা দিয়ে পরস্পরকে নিউট্রালাইজ করে ফেলবে। নিউট্রালাইজ করে এই অংশটুকুর মধ্যে, এই যে মাঝখানের যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে অ্যাকচুয়ালি একটা ব্যারিয়ার তৈরি করবে, এবং এই যে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আসলে কিছুই থাকবে না। এই জায়গাটার নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন। এবং এইখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে এই রিজিয়নটার কারণে, এখানে যে জিনিসটা ঘটে, এটার নাম হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল। সো হোয়াট ইজ ব্যারিয়ার পোটেনশিয়াল? ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে এই দুইটা ভিন্ন ধরনের অর্ধপরিবাহীকে পাশাপাশি জোড়া লাগালে এদের সংযুক্ত স্থলের কিছু জায়গায় ইলেকট্রন, মেজর চার্জ ক্যারিয়ারের ইলেকট্রন, দ্যাট মিন্স এন টাইপের ইলেকট্রন আর পি টাইপের হোল পরস্পরকে যখন ফিউজড হয়, দিস ইজ কল্ড ডিফিউশন অ্যাকচুয়ালি। এটা যখন হয়, তখন এই কিছু রিজিয়নের মধ্যে, এই জায়গাটার মধ্যে একটা ব্যারিয়ার পটেনশিয়াল তৈরি হয়। তখন এরা এবং এদের মধ্যে আসলে কোনো যোগাযোগটা থাকে না। এখন যোগাযোগ যদি না থাকে, এই ঘটনাটাকে কি করা যেতে পারে? এই ঘটনাটাকে এখন যদি এই পি টাইপকে একটা বৈদ্যুতিক উৎসের পজিটিভ এবং নেগেটিভ সাইডের সাথে অ্যাড করে দিই, পি টাইপ অর্ধপরিবাহীকে বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তের সাথে, এন টাইপ অর্ধপরিবাহীকে বিদ্যুৎ উৎসের নেগেটিভ প্রান্তের সাথে যদি যুক্ত করে দেই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই নেগেটিভ এবং এই নেগেটিভ, এখানে কিন্তু মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে কি? হোল। সো এই পি টাইপ অর্ধপরিবাহীর এই হোলগুলা এই পজিটিভ চার্জের বা ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এদের এই মাঝখানের যে ব্যারিয়ার পটেনশিয়াল, এই পটেনশিয়ালের থেকে এইটার ভোল্টেজ যখন বেশি হবে, তখন এদের মধ্যে ইলেকট্রন এবং হোলের একটা
এক্সচেঞ্জ হতে থাকবে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা বিদ্যুৎ প্রবাহ থাকবে, একটা বিদ্যুৎ প্রবাহ থাকবে। এখানে যেমন মেজর চার্জ ক্যারিয়ারটা কিন্তু হচ্ছে প্রোটন, আর ওই পাশের মেজর চার্জ ক্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রন। প্রশ্নটা হচ্ছে যখন আমি, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ওই যে ওইখানে পি টাইপ, ওই পি টাইপকে যখন আমি পজিটিভের সাথে লাগালাম আর এন টাইপকে যখন আমি নেগেটিভের সাথে লাগালাম, তখন কি হলো, এদের মধ্যে কিন্তু ইলেকট্রনের ফ্লোটা শুরু হয়েছে। এবং এই কারণে এইখানে যে বায়াসটা হবে বা এখানে যে বিদ্যুৎ প্রবাহটা হবে, এটার নাম হচ্ছে ফরওয়ার্ড বায়াসড, বা এটার নাম হচ্ছে সম্মুখী ঝোঁক। শব্দটা হচ্ছে সম্মুখী ঝোঁক। এবং এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট। সো এই যে ফরওয়ার্ড, দ্যাট মিনস এখানে যখন পি টাইপকে আমি যখন প্লাসের সাথে অর্থাৎ ব্যাটারির ধনাত্মক অংশের সাথে আর নেগেটিভকে যখন ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যুক্ত করলাম, তখন এখানে একটা ব্যারিয়ার পটেনশিয়াল তৈরি হলো। দ্যাট মিনস নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে। সো ইট উইল ক্রিয়েট আ ফরওয়ার্ড বায়াস। বাট আমি যদি এখন এই পরিবাহীকে বা এই জিনিসটাকে আমি যদি এখন নেগেটিভলি বা রিভার্স ওয়েতে আমি যদি যুক্ত করি, দ্যাট মিনস এখানে যা ছিল, ধরো যে মাঝখানে এটা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল এবং এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, এবং এইখানে আমি যদি ওকে পজিটিভকে যদি নেগেটিভের সাথে, নেগেটিভকে যদি পজিটিভের সাথে অ্যাড করতাম, তাহলে কি হইতো, পজিটিভের মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল এবং নেগেটিভের মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এখন কি হইতো, এখন যেটা হইতো যে এই পজিটিভ আর এই নেগেটিভের আকর্ষণে এই ইস্টেগুলা, হোলগুলা এই বিদ্যুতের নেগেটিভ বা ইলেকট্রনের কারণে এটা এইদিকে ধাবিত হবে এবং এই পজিটিভের কারণে ইলেকট্রনগুলো এই দিকে ধাবিত হবে, অর্থাৎ দুইটা দুই দিকে চলে যাবে। তখন এই পজিটিভ প্রান্তের ইলেকট্রন এইগুলাকে নিষ্ক্রিয় করে ফেলবে এবং এখানকার ইলেকট্রনগুলা এই হোলগুলাকেও ভরাট করে ফেলবে, এবং তখন আসলে এই দুইটা দুই দিকে বায়াসড হবে এবং এটা আসলে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। এই কারণে এটার নাম হচ্ছে রিভার্সড বায়াস বা রিভার্স বায়াসড, এবং এখানে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। বাট দিস ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে বিদ্যুৎ পরিবহন হবে। এখন এই বিষয়টাকে কিভাবে আরেকটু ভালো মতো আত্মস্থ করা যাবে, এটার জন্য একটা ছবি আঁকতে হবে। ডায়োডের যেই এক্সপ্রেশন সেটাকে কিভাবে দেওয়া হয় একটু মনে রাখতে হবে। ডায়োডের এক্সপ্রেশনটা হচ্ছে এই রকম। আমি যদি একটা এসি ভোল্টেজের সাথে ওকে অ্যাড করি, একটু মনে রাখতে হবে এই যে ডায়োড, এই ডায়োডের এই পাশটা হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস এটা হচ্ছে অলওয়েজ ইউনিডিরেকশনাল। তার মানে এখানে যে কারেন্টের ফ্লোটা হচ্ছে, এই কারেন্টের কিন্তু একটা একদিকেই ফ্লো হবে, কিন্তু এখানে কিন্তু কোনো দিকেই ফ্লো হচ্ছে না। সো দেয়ার ইজ নো কারেন্ট, বাট এইখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এবং এই বিদ্যুৎ প্রবাহের কারণে এটা শুধুমাত্র একদিকেই বিদ্যুৎ প্রবাহ করে। এই কারণে এটার নাম হচ্ছে রেকটিফায়ার। সো অর্ধপরিবাহী রেকটিফায়ার কাকে বলে, মানে পিএন জাংশন ডায়োড। যেহেতু একটা পি টাইপ অর্ধপরিবাহী এন টাইপ অর্ধপরিবাহীকে পাশাপাশি জোড়া লাগানো হয়েছে, সো দিস ইজ কল্ড পিএন জাংশন। এবং যেহেতু এখানে দুইটা অর্ধপরিবাহী একসাথে যুক্ত হয়ে একদিকে বিদ্যুৎ প্রবাহিত করছে, সো দিস ইজ ইউনিডিরেকশনাল। দ্যাট মিনস একদিকে বিদ্যুৎ প্রবাহিত করে, এই কারণে এটার নাম হচ্ছে রেকটিফায়ার। এখন এই যে এসি, এই এসিটার সিস্টেমটা কি, এসিটা মানে অল্টারনেটিং কারেন্ট যেটা, এটা তো আসলে কোনো একদিকে বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ এটার
প্রত্যেক মুহূর্তে মানে সেকেন্ডে 50 বার দিক চেঞ্জ হয়। সো হঠাৎ করে যদি এরকম হয় যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে পর মুহূর্তে এটা হয় পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা জানি যে পি টাইপের সাথে যখন আমরা পজিটিভ চার্জকে অ্যাড করব তখন এটা কি হবে, এটা বায়াসটা ফরওয়ার্ড হবে, অর্থাৎ এটা সম্মুখী যোগ হবে। কিন্তু যখনই এটা নেগেটিভ হয়ে যাবে, এই নেগেটিভের সাথে যখন পজিটিভ হয়ে যাবে তখন বায়াসটা কি হবে, উল্টা হবে, অর্থাৎ রিভার্স বায়াস হবে। এখন আমরা যদি একটা এসি ভোল্টেজের, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, এখন পি টাইপের সাথে যদি এই প্লাস এবং মাইনাসকে এইভাবে যুক্ত করি তখন আমার ইনপুট, আমি যদি বলি এটা হচ্ছে ইনপুট, তো ইনপুটটা কিন্তু এই রকম হচ্ছে, কিভাবে, এটা হচ্ছে এসি। কিন্তু আমার যখন আউটপুট আমি পাবো, আউটপুটে কি হবে, আউটপুটে যখন এটা একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে তখন আমি বিদ্যুৎ পাচ্ছি, মানে বায়াসটা কিন্তু রানিং, সম্মুখী বায়াস। কিন্তু যখনই এটা উল্টে পজিটিভটা নেগেটিভ হচ্ছে তখন আমি এখানে কোনো ধরনের কারেন্ট পাচ্ছি না, এবং একটু পরে আবার যখন ঘুরে পজিটিভ থেকে নেগেটিভ হবে তখন আমি আবার কারেন্ট পাচ্ছি। তার মানে হচ্ছে ইনপুটে আমি যখন পিক পাচ্ছি উপরে নিচে, অর্থাৎ যখন ডিরেকশন চেঞ্জ হচ্ছে, যখন ডিরেকশন চেঞ্জ হচ্ছে ইনপুটে, আউটপুটে কিন্তু আমি এই যে বিদ্যুৎটা যে উল্টা দিকে হইলো, অর্থাৎ এসি ভোল্টেজটা যে তার দিক পরিবর্তন করলো, এবং দিক পরিবর্তন করার কারণে আমি কিন্তু ডায়োডে কোনো বিদ্যুৎ পরিবহন পাচ্ছি না, তখন আমার আউটপুটটা হবে এই রকম, আউটপুটটা এই রকম চলতে থাকবে, এই হচ্ছে আউটপুট। কিন্তু ইনপুটে কিন্তু আমার সব সময় এরকম থাকবে, কারণ এটা এসি ভোল্টেজ। সুতরাং এসি ভোল্টেজের ইনপুটে যখন আমি আপার পিক লোয়ার পিক আপার পিক লোয়ার পিক পাচ্ছি, বাট দিস গ্রাফ ইজ শোয়িং দ্যাট আমার আউটপুটে ও যখন ডিফারেন্ট ডিরেকশনাল হয়ে যাচ্ছে তখন রিভার্স বায়াসের কারণে আমি কোনো কারেন্ট পাবো না। and this is actually the working principle of diode বা ডায়োডের কাজ করার মূলনীতি। এই তো, সুতরাং আমি যতটুকু ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই টিউটোরিয়ালটুকুতে, আরেকবার একটু বলে নেই যে অর্ধপরিবাহী এই চ্যাপ্টারের বা সেমিকন্ডাক্টর ইলেকট্রনের ক্রমবিকাশটার ক্ষেত্রে তিনটা যন্ত্রকে ব্যাখ্যা করতেই হবে। একটা হচ্ছে ভ্যাকিউম টিউব, এটা নিয়ে একটা আলাদা লেকচার থাকবে। এরপরে হচ্ছে ট্রানজিস্টর, জাস্ট এটার পরের ভার্সন, মানে ডায়োডকে যখন আমি ট্রায়োড বানায় দিব তখন হচ্ছে আরেকটা ঘটনা ঘটতে থাকবে ট্রানজিস্টরে। এবং এরপরে হচ্ছে পড়তে হবে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, মানে কিভাবে একটা ছোট জায়গার মধ্যে বিলিয়নস অফ মানে সার্কিটকে ইন্টিগ্রেট করা যায় বা বিলিয়নস অফ ট্রানজিস্টরকে কিভাবে একসাথে ইন্টিগ্রেট করা যায়, এটা থেকেই কিন্তু ইলেকট্রনিক্সের এই বিপ্লবটা শুরু হয়েছে। সো এই টিউটোরিয়ালটাতে যদিও টাইটেল হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ডায়োড, আমি দুইটা জিনিসকে সংক্ষেপে আলাপ করেছি একদম এসএসসি লেভেলে, প্রাইমারি স্টেজে যদি আমি বলি। তাহলে অর্ধপরিবাহীর সংজ্ঞাটা মনে রাখতে হবে, অর্ধপরিবাহী কারা কারা তাদেরকে মনে রাখতে হবে, সেই অর্ধপরিবাহী কিভাবে তার বিদ্যুৎ পরিবহনটা বাড়াতে পারে, সেটা তাপমাত্রার সাথে রিলেটেড, কারণ তাপমাত্রা বাড়ালেই অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বাড়ে। কিন্তু ওই অর্ধপরিবাহীদের যন্ত্রপাতি বানালে সেই যন্ত্রপাতির ফুল ইফেক্টিভনেসের জন্য আমাকে তাপমাত্রা বাড়াতে হবে, হুইচ ইজ নট ফিজিবল। সুতরাং সেটা কি করে মানে এটার পরিবাহকত্ব বাড়ানো যায়, সেটার মধ্যে বাড়ানো যায় হচ্ছে খাদ মিশিয়ে বা ইমপিউরিটিস মিশিয়ে। সেই ইমপিউরিটিস মিশানোটাকে বলে ডায়োড, এবং সেই ডায়োড বা ডোপিং, সরি সেটা হচ্ছে ডোপিং অ্যাকচুয়ালি। সো ডোপিংটা যদি হয় ত্রিযোজী মৌল দিয়ে তাহলে যেটা হবে সেটা হচ্ছে পি টাইপ, আর যদি পঞ্চযোজী দিয়ে হয় এন টাইপ। দুইটা পরিবাহীকে পাশাপাশি জোড়া লাগালে মাঝখানে একটা ব্যারিয়ার পটেনশিয়াল বা একটা ডিপ্লেশন রিজিয়ন হবে। বাট এটাকে যখন আমরা একটা এক্সটার্নাল ভোল্টেজের সাথে যুক্ত করব, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, তখন এটা ফরওয়ার্ড বায়াস হবে। আর যখন পজিটিভের সাথে নেগেটিভকে অ্যাড করব আর নেগেটিভের সাথে পজিটিভ অ্যাড করব তখন দুইটা ডিফারেন্ট ডিরেকশনে যাবে, কিন্তু সেখানে কোনো ধরনের কারেন্ট তৈরি হবে না। এটার নাম হচ্ছে রিভার্স বায়াস। আর আমরা এসি উৎসের সাথে যখন একটা
ডায়োডকে আমরা অ্যাড করব বা যুক্ত করব, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুটের সাথে আউটপুটের ডিফারেন্সটা কোথায়। আমরা আপার পিক বা এসি ভোল্টেজটা যখন পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ থাকে, তখন আমরা আমাদের ডায়োডকে কারেন্ট সরবরাহিত হয় বা বিদ্যুৎ সরবরাহিত হয়। কিন্তু যখন এটা রিভার্স হতে থাকে, তখন রিভার্সে আমরা কোনো ধরনের কারেন্ট পাই না। সো দ্যাট ইজ দ্য চেঞ্জেস অ্যাকচুয়ালি। সো